ভালো থাকার পাসওয়ার্ড নিয়ে বিশ্বজিৎ আর মৌসুমী আপনাদের কাছে আরোগ্য অনুষ্ঠানে। আজকে এমন একটা বিষয়ে আমরা অনুষ্ঠান করতে বসেছি যেটা আজ থেকে 10 বছর আগেও আমরা ভাবতাম না, হয়তো এমনভাবে ভাবতাম না। এখন রাস্তা ঘাটে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাদের সঙ্গে আলোচনা করতে গেলে বারবার উঠে আসে যে তার নিকট পরিচিত আত্মীয় কেউ না কেউ ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। ক্যান্সারের বিস্তার বেড়েছে গত দশকে অনেক বেশি, কিন্তু কেন এভাবে বিস্তার হচ্ছে কারণ হয়তো আমরা এখনো জানি না। সারা পৃথিবীতে গবেষণা হচ্ছে তার টিকা তৈরির জন্য। মাঝে মাঝে আমাদের কাছে এরকমও ভুয়ো খবর আসে যে কিউবাতে মনে হয় আবিষ্কার হয়ে গেল ক্যান্সারের টিকা, নানান খবর। কিন্তু ওই যে ফেক নিউজ, সেগুলোতে গুরুত্ব না দিয়ে আসলে ক্যান্সার কি, তার প্রতিরোধ কি করা সম্ভব, বা ক্যান্সার ধরা পড়ার পর আমরা কোন পথে এগোবো, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। কারণ রাত পোহালেই বিশ্ব ক্যান্সার দিবস। আর আজকের যারা আমাদের ফেসবুকের পোস্টারটা দেখেছেন তারা দেখেছেন আজকের বিষয়টাই ওটা রেখেছি আমরা, যে বিশ্ব ক্যান্সার দিবস। আর সেই আজকের এই বিশেষ দিনে, মানে রাত পোয়ালেই যে দিনটা উদযাপন হতে চলেছে, সেই বিশেষ দিনে বিশিষ্ট ব্যক্তি রয়েছেন আমাদের সাথে। প্রফেসর ডক্টর দীপ্তেন্দ্র সরকার, ইনচার্জ ব্রেস্ট সার্ভিস ডিপার্টমেন্ট অফ সার্জারি এসএসকেএম। তার থেকে জেনে নেব বিশিষ্ট ডক্টর, মানে ক্যান্সার রোগের স্পেশালিস্ট যেহেতু তিনি, তাই ক্যান্সার রোগের বিভিন্ন প্রশ্ন নিয়ে তার কাছে কিন্তু মৌসুমী বিশ্বজিৎ আছি। আমাদের অনুষ্ঠানে প্রথমেই প্রফেসর ডক্টর দীপেন্দ্র সরকারকে স্বাগত জানাই। স্বাগত। এবার প্রশ্ন সেটাই যে ক্যান্সার আসলে কি, মানুষের এত ভয় ভীতি, ক্যান্সার কি সত্যি ভয় পাওয়ার মতোই রোগ? প্রথমেই বলি না, ক্যান্সার এই মুহূর্তে ভয় পাওয়ার রোগ নয়। আমরা আলোচনার মধ্যে নিশ্চয়ই বুঝে নেব কেন ভয় পাওয়ার রোগ নয়। মানে আমরা ছোটবেলায় যখন যেরকম রেডিও শুনতাম তখন, আর আমি আজ থেকে 15-20 বছর আগে যখন রেডিওতে প্রোগ্রামে এসেছি তখন বলতাম শ্রোতা বন্ধুরা, এখন বলি শ্রোতা ও দর্শক বন্ধুরা। সেরকম যেরকম একটা মেজর প্যারাডাইম শিফট হয়েছে, সেরকম ক্যান্সার চিকিৎসাতে এত পরিবর্তন হয়েছে যে আমরা এখন নিশ্চিত করতে পারি যে ক্যান্সার সম্পূর্ণ নিরাময় একটি রোগ। এই যে কথাটা বললেন, আমাদের একটা প্রশ্ন বারবার আছে এবং আমাদের যারা আছেন শুনছেন দেখছেন তারাও করবেন। ক্যান্সার কি আগে থেকে বোঝা যায় না? যখনই যারই ক্যান্সার ধরা পড়ে বলে 3rd স্টেজ 4th স্টেজ, আসলে স্টেজগুলো কি, আর ক্যান্সার কি শুরুতে বোঝা যায় না? প্রথম বলি যে স্টেজগুলো কি। স্টেজ বলতে আমরা খুব সহজ সরল ভাষায় যদি বলি তাহলে হচ্ছে প্রাথমিকভাবে ক্যান্সার যেগুলো সলিড টিউমারগুলি হয় সেগুলো একটা যে জায়গায় হয় সেটাকে বলা হয় প্রাইমারি ফোকাস। তারপরে সেটা ছড়িয়ে পড়ে গ্রন্থিতে, যাকে বলা হয় সেকেন্ডারি ফোকাস। আর তৃতীয় স্টেজ বা টার্মিনাল বা অ্যাডভান্স স্টেজ যেটাকে আমরা বলে থাকি, সেটা হচ্ছে যখন ক্যান্সার সারা শরীরে রক্তের মাধ্যমে ছড়িয়ে পড়ে। তাহলে মূলত শুধু প্রাইমারি এবং সেকেন্ডারি বা তৃতীয় স্টেজ যদি ক্যান্সার ছড়িয়ে পড়ে। এবারে আমাদের উদ্দেশ্য হচ্ছে ক্যান্সারকে ওই কেবলমাত্র প্রাইমারি ফোকাসে থাকার সময় একে আমরা নিরীক্ষণ বা আবিষ্কার করে ফেলা। সেটা যদি করে ফেলা যায় তাহলে জেনারেলি 98% কিওর রেট দেওয়া সম্ভব। সেই কারণে খুব গুরুত্বপূর্ণ প্রাথমিক স্টেজেই ক্যান্সারকে ধরে ফেলা। অত সুন্দরভাবে বললেন। একটা প্রশ্ন আমার আছে, কিন্তু সেই প্রশ্নে যাবো না, কারণ এই মুহূর্তে আমাদের সঙ্গে একজন লিসনার রয়েছে, তার প্রশ্ন কে আছেন ফোনে? নমস্কার। নমস্কার, আমি কুণাল চ্যাটার্জি কোনা হাওড়া থেকে বলছি। বলুন। হ্যাঁ, আমার প্রশ্ন, আমি আজকে বিষয়ে তো আসবোই, ক্যান্সার সংক্রান্ত প্রশ্ন থাকবেই। আরেকটি একটু সাইড প্রশ্ন করছি, আপনাদের অনুমতি নিয়েই করছি। তো আমি বিগত পরশুদিন একটি রক্তদান শিবিরে যাই। সেদিন আমার বয়স 37। আমি হঠাৎ আবিষ্কার করি, মানে আমাদের ওখানকার ডক্টররা বলেন যে আপনার তো ব্লাড প্রেশার আছে 152/88, আপনি রক্ত দিতে পারবেন না। কিন্তু
আমি তো কোনো উপসর্গই বুঝতে পারলাম না। আমি তো স্বাভাবিক জীবনযাপন করছি এবং কোনো শারীরিক বা কোনো মানে মানে কোনো মানসিক কোনো কষ্টই আমার নেই। তো এই যে ক্যান্সারের ব্যাপারটা আমি যে কি করে বুঝবো যে যদি এটা হতে পারে, বা যে কি কি করলে হবে, বা কি আপনার ক্যান্সার রিলেটেড প্রশ্নটি কি বলুন? কিভাবে উনি বুঝবেন হ্যাঁ, যে ক্যান্সার রোগ আমি যদি হয়? প্রশ্নটি আমি কি করে বুঝবো বা আচ্ছা, কিভাবে? শুনতে ঠিক আছে, থাকুন সঙ্গে কুণাল বাবু, থাকুন। শুনতে থাকুন। হ্যাঁ, আমরা হয়তো ঠিক এই জায়গাটাই যেতে চাইছিলাম। প্রথম প্রশ্ন হচ্ছে কি কি কারণে ক্যান্সার হয়, আর দ্বিতীয়ত ক্যান্সারের লক্ষণ কি, এক এক করে কি কি কারণে ক্যান্সার হয়। ক্যান্সার হচ্ছে জিনের দুর্ঘটনা। অর্থাৎ ধরুন আমি আপনাদের সামনে এই দুটি পেন বের করলাম। এই দুটি পেন হচ্ছে আমাদের শরীরে দুটো পেয়ার জিন। হুম। এই জিন আমাদের সবার শরীরের মধ্যে আছে। এবং আজকে ধরুন আমি আজকে যখন আকাশবাণীতে আসছিলাম, হয়তো একটা সূর্যকণা বা একটা পলিউশন, একটা ধোঁয়া আমার একটা জিনে দুর্ঘটনা ঘটিয়ে দিল। অর্থাৎ আমার দ্বিতীয় জিনটি কিন্তু সংরক্ষিত আছে, এখনো আমার ক্যান্সার হয়নি। এবং বডিতে অনেক মেকানিজম আছে এই জিনটাকে আবার কারেক্ট করে দেওয়া যায়। কিন্তু যদি জিনটা কারেক্টেড না হয়ে থেকে যায়, হয়তো 2028-এর মে মাসের 28 তারিখে সকালবেলা আরেকটি সূর্যকণা আমার আরেকটি জিনকে ধ্বংস করে দিল। তখন আমার দুটো জিনই ধ্বংস হয়ে গেল। এবার আমার ক্যান্সারের সূচনা হবে। সূচনাটা কি না, কোষগুলো অপরিমিত বৃদ্ধি পাওয়ার ক্ষমতা ডেভেলপ করবে। অর্থাৎ 1, 2, 4 হঠাৎ হয়ে যাবে 1, 2, 4, 8, 16, 32। এই যে অপরিমিত বৃদ্ধি এবং তার মেন কারণটা হচ্ছে জিনের দুর্ঘটনা। এটাই ক্যান্সারের কারণ। জিনের দুর্ঘটনা কেন হয় না, আমরা আলোচনার মধ্যে আসবো। আমাদের চারপাশের বিভিন্ন এনভায়রনমেন্টাল কারণেই এই জিনের দুর্ঘটনা হয়ে থাকে। এবারে যে দ্বিতীয় প্রশ্নটি কুণালবাবু করলেন, তার উত্তরে আমি আপনাকে বলি, এত ভয় পাওয়ার কিছু নেই। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কয়েকটি খুব সহজ সরল চিহ্নের কথা বলেছেন, যেই চিহ্ন থেকে আপনি ক্যান্সারকে চিনবেন। ধরুন আপনি হঠাৎ দাঁত মাজতে গিয়ে দেখলেন আপনার গালের মধ্যে একটা ছোট্ট সাদা স্পট, সেটি কিন্তু ওরাল ক্যান্সারের প্রাথমিক চিহ্ন হতে পারে। 1। 2 নম্বর, আপনি আপনার ওয়াইফ হয়তো স্নান করতে গিয়ে হঠাৎ দেখলেন একটা ছোট্ট নুড়ি পাথর স্তনের মধ্যে, কোনো ব্যথা নেই, যন্ত্রণা নেই, কিচ্ছু নেই, আপাত দৃষ্টিতে নির্বিষ, সেটি কিন্তু স্তন ক্যান্সারের প্রাথমিক চিহ্ন হতে পারে। 2। একজন কাশছেন এবং এই কাশিটা 1 মাসের ওপরে রয়ে গেছে এবং এই কাশিটা হতেই থাকছে, এটা কিন্তু লাং ক্যান্সারের প্রাথমিক চিহ্ন হতে পারে। এবার আরেকটু নিচে নেমে আসি। আপনি রোজ খাওয়া দাওয়া করছিলেন, খাওয়ার কোনো অসুবিধে নেই, কিন্তু গত 1 মাস দেখছেন একটা অদ্ভুত অখিদে আপনাকে গ্রাস করেছে। আপনি বিরিয়ানি খেতে ভালোবাসতেন, কিন্তু এখন আর বিরিয়ানি দেখলে কিরম সরিয়ে দিচ্ছেন। এই যে 1 মাসের ওপর অখিদে, সেটা স্টমাক ক্যান্সারের প্রাথমিক চিহ্ন হতে পারে। 4। এবারে চলে আসছি যে একজন ভদ্রলোক আমাকে এসে বললেন যে ডাক্তারবাবু, আমার রোজ সকালবেলা মোশন পাস করা বা পটি পাস করার যে হ্যাবিটটা রোজ একবার করেছিল, কিন্তু গত 2 মাসে আমি দেখছি যে আমার 3 দিন বন্ধ হয়ে যাচ্ছে, তারপরে দেখছি হঠাৎ ডায়রিয়া হচ্ছে। এই যে ডায়েট, বাওয়েলের হ্যাবিটের পরিবর্তন, এটা কোলন ক্যান্সারের সাইন হতে পারে। 5। 6 হচ্ছে আপনার একটা ছোট্ট জরুল ছিল, হঠাৎ জরুলটা বড় হতে শুরু করেছে, এটা মেলানোমার কারণ হতে পারে। আর কয়েকটি ব্লাড ক্যান্সারের সাইন চিহ্নিত করুন, যে হঠাৎ যদি নাক থেকে রক্তক্ষরণ হয়, তার সাথে যদি জ্বর থাকে, তাহলে এগুলো ব্লাড ক্যান্সারের চিহ্ন হতে পারে। তো WHO এই কয়েকটি, এই 8টি ক্যান্সারের রেড ফ্ল্যাগ সাইন বলেছেন। এইটি যদি মনে রাখেন, তাহলে যেরকম হঠাৎ করে ব্লাড প্রেশার দেখলেন 155 হয়ে গেছে, সেটা কিন্তু হবে না, তার আগেই আপনি ডাক্তারবাবুর কাছে যেতে পারবেন। বেশ, ফোনে চলে যাই, কে আছেন সরাসরি আমাদের সাথে? হ্যালো, হ্যালো, বলুন। কে বলছেন? আমি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে দিবাকর সর্দার বলছি, গোয়াখালী থেকে। বলুন বলুন। কি প্রশ্ন রয়েছে আপনার?
দিদি দাদা নমস্কার জানাই। আর বলছি আমার মেয়ের দুটো ব্রেস্ট দিনে মানে যে যেরকম টিউমার টাইপের হয় না, হুম। এরকম হয়েছে। ডাক্তারবাবুকে আমি ভয়ে ভয়ে ডাক্তারবাবুকে বই দেখেছিলাম, দেখাবার পরে উনি একটা ইউএসজি রিপোর্ট করার জন্য রিপোর্ট করতে দিয়েছিল। আচ্ছা। রিপোর্ট করার পরে আমি তারপরে একটা ডাক্তারকে দেখাবার পরে উনি বললো উনি এখন মানে ফরেস্টে যখন যায়নি উনি এখন এখন তার চিকিৎসা করা যায়, খালি মোটামুটি পুরোপুরি চিকিৎসা মানে ভালো হয়ে যাবে। এবার আমি জানতে চাচ্ছি ওটাকে ওনার যে থ্রি স্টেজ বলে আছে, এবারে যে এখন অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছে, অ্যালোপ্যাথি ওষুধ খেলে ওটা কি পুরোপুরি কি ঠিক হয়ে যাবে? এখন যে ডায়মন্ড আমাদের যে এপারে ডায়মন্ড যে সুপার হসপিটাল আছে ওইখানে মানে দেখছে আর কি। আমি জানতে চাচ্ছি ওটা কি ওষুধের দ্বারা কি পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে নাকি অপারেশনের দিকে কিছু করতে হবে? ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করছি এই বয়সটা ব্যাপার। একটু বলবেন, বয়স কত? বয়সটা ওই 17+। 17+। হ্যাঁ, মানে 18 আর হয়নি। ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, সঙ্গে এই থাকুন। কারণ কি জন্য হয় মানে যে এটা জানতে চাচ্ছি। সর্দার বাবু, হ্যাঁ, সর্দার বাবু, আমি আপনার প্রশ্নের উত্তর দিই। প্রথম কথা, 17 বছরে একটি মহিলার বা একটি কিশোরীর স্তন ক্যান্সার হওয়ার সম্ভাবনা খুব কম। আপনি হঠাৎ করে এটাকে স্তন ক্যান্সার ধরে নেবেন না। এবং স্তন ক্যান্সারের নিরীক্ষণের 3টে প্রথা আছে। তার মধ্যে প্রথমটি আপনি করেছেন, একজন ডাক্তারবাবু হাতে দেখেছেন। দ্বিতীয় একটি স্ক্যান করেছেন। তৃতীয় পন্থা কিন্তু একটা নিডল বায়োপসি করা। এই 3টে না করা পর্যন্ত এটাকে ক্যান্সার স্ট্যাম্প দেওয়া যায় না। আপনি বায়োপসি করুন, আপনি যে সরকারি জায়গার কথা বলছেন ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ, সেখানে গিয়ে বায়োপসি করুন, নিশ্চিতভাবে দেখবেন এতে ক্যান্সার থাকবেই না। অনেকটা আশ্বস্ত হলেন আপনি, এবং যেভাবে আপনাকে পরামর্শ দিল সেটা করার চেষ্টা করুন। বেশ, আমাদের ফেসবুক লাইভেও কিন্তু অনেকে জয়েন করেছেন অলরেডি। ফেসবুক লাইভে যেমন প্রশ্ন আছে, ঠিক হোয়াটসঅ্যাপেও আপনি চাইলে প্রশ্ন করতে পারেন। 9903059992 এই নাম্বারেও কিন্তু আপনি সরাসরি এসে প্রশ্ন করতে পারেন। আচ্ছা, এই যে ক্যান্সারের লক্ষণগুলো তো আপনি বললেন যে কি কি ধরনের লক্ষণে আমরা বুঝবো যে সেটা ক্যান্সার হতে পারে। ক্যান্সার কি আমাদের আগের জেনারেশনের যদি কারোর থাকে, তাহলে কি বংশানুক্রমে সেটা আসতে পারে? মানে হেরিডেটির সঙ্গে রিলেশন কতটা? আমি প্রথমেই বললাম যে সব ক্যান্সারই জিনের দুর্ঘটনা। 5% ক্ষেত্রে এই জিনের দুর্ঘটনা পরবর্তী জেনারেশনে যেতে পারে। 95% ক্ষেত্রে সেই জিনের দুর্ঘটনা সেই ব্যক্তির চিতাভস্মে অথবা কবরের সঙ্গে চলে যাবে। সুতরাং যে 5% এটা হতে পারে, সেটার কিছু স্পেশাল ক্যারেক্টার আছে। ক্যান্সার মায়ের হয়েছিল বলে তার সন্তানের ব্রেস্ট ক্যান্সার হবে, এটা কিন্তু সর্বৈব ভুল ধারণা। এবং দুর্ভাগ্যজনক, স্বাধীনতার প্রায় 77 বছর বাদেও আমাকে এই প্রশ্নের উত্তর দিতে হয় যে আমার ক্যান্সার হয়েছিল, আমার মেয়ের বিবাহ দেব, তার কি ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে? তার বাড়ির লোকও চেম্বারে সেই প্রশ্নটি করেন। এর এক কথায় উত্তর হচ্ছে না, না এবং না। যে 5% হয় তারও কিছু স্পেশাল ক্যারেক্টার আছে। সুতরাং জেনেটিক মানে পারিবারিক নয়। খুব সুন্দরভাবে বললেন যে যে আশঙ্কা বা আতঙ্ক মানুষের মধ্যে আছে সেটা দূর হবে। ইতিমধ্যে আমাদের সঙ্গে আরো লিসনাররা রয়েছেন, সরাসরি যাব তার কাছে। কে আছেন আমাদের সাথে? না, রেডিও তার সেটের ফিড আসছে। ভলিউমটা একদম আস্তে করে নিয়ে। নমস্কার, হ্যাঁ, বলুন। আপনার রেডিও সেটের ভলিউম আগে শূন্য করে দিন। শান্তিপুরতে জয়দেব বিশ্বের বলছি। বলুন। ডাক্তারবাবু তো আমি বললেন যে যে অনিয়মিত পটি হওয়ার ব্যাপারে একটি ক্যান্সার একটি লক্ষণ হতে পারে। এটা আমার কিন্তু চিরদিনই পটিটা কিন্তু অনিয়মিতই হয়, মানে প্রতিদিন সকালে পান হয়, কখনো দেখা যাচ্ছে দুদিনও হচ্ছে না, 3 দিন হচ্ছে না। এটা কি না, আপনি তাহলে ঠিক করে শোনেননি। উনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে নিয়মিত হতো, হঠাৎ করে সেটা অনিয়মিত হচ্ছে,
এবং পরবর্তীকালে ডায়রিয়া হচ্ছে, সেটা যার অনিয়মিতই হয় তার তো আর এটা ভাবার কোনো কারণ নেই। সঙ্গে থাকুন। 22488085 এই নাম্বারে আপনারা সরাসরি ফোন করছেন এবং আপনারা চাইলে আজকের ক্যান্সার নিয়ে যদি কোনো রকমের প্রশ্ন আপনার মনে থেকে থাকে প্রশ্ন করতে পারেন। ফেসবুক লাইভে আপনারা আছেন আমাদের সাথে, 100.1 FM গোল্ডের পেজে সরাসরি যেমন আছেন, ঠিক তেমনই আকাশবাণী কলকাতার যে পেজ সেখানেও কিন্তু সরাসরি এসে আপনি আমাদের সাথে জয়েন করতে পারেন এবং শুধু জয়েন করতেই নয়, আপনি চাইলে কিন্তু প্রশ্নও করতে পারেন যদি কোনো রকম প্রশ্ন আপনার থেকে থাকে। প্রফেসর ডক্টর দীপ্তেন্দু সরকার আজকে আমাদের সাথে আছেন রাত পোয়ালেই, অর্থাৎ 4 ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস, আর এই দিনের বিশেষ উদযাপন তো থাকে। তো সেইখান থেকে আসছি যে এখনকার দিনে আপনারা তো সবসময় বহু ধরনের পেশেন্ট দেখতে পান, তো এখনকার দিনে কোন ক্যান্সারের দিকে মানে মানুষ বেশি যাচ্ছে, বা আপনি কোন কি ধরনের ধরনের ক্যান্সার পেশেন্ট বেশি পাচ্ছেন? পেশেন্ট বেশি পাচ্ছেন? হ্যাঁ, আমি এ ব্যাপারে একেবারে স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যানের কথা বলি, যেহেতু পশ্চিমবঙ্গ সরকারের এবং আইসিএমআর এর দুটোরই আমি হুম, এক্সপার্ট। হুম। তো আমরা যেটা দেখছি এবং বিশ্বব্যাপী একই জিনিস, মহিলা এবং পুরুষ মেলালেও মহিলাদের স্তন ক্যান্সার এই মুহূর্তে 1 নম্বর, অর্থাৎ সবচেয়ে কমন ক্যান্সার ব্রেস্ট ক্যান্সার। এরপরে ভারতবর্ষের ক্ষেত্রে জরায়ুর ক্যান্সার, মুখায়বের ক্যান্সার, তারপরে লাং ক্যান্সার, এছাড়া আরো অনেক ক্যান্সার আছে। কিন্তু ভারতবর্ষের নিরিখে 3টি ক্যান্সারের কথা জোর দেওয়া হচ্ছে: 1 স্তন ক্যান্সার, 2 জরায়ুর ক্যান্সার, তৃতীয়ত মুখায়বের ক্যান্সার। আচ্ছা, এই যে তিনটে কথা বললেন, এর ভিতরে তিনটে আলাদা আলাদা প্রশ্ন করি। প্রথম প্রশ্ন হচ্ছে যে যেখানে ক্যান্সারের ক্ষেত্রে বলছেন স্তনের ক্যান্সার, যেটা ব্রেস্ট ক্যান্সার, এটা কি পুরোপুরি কিউরেবল? প্রথম কথা বলি, স্টেজ 1 ব্রেস্ট ক্যান্সার 98 থেকে 99% কিউরেবল। 1-2% যাদের ফেরত আসে সেটা দুর্ঘটনা। অর্থাৎ যে ব্রেস্ট ক্যান্সার 2 সেন্টিমিটারের নিচে ডায়াগনোসিস হচ্ছে তাতে আমরা 95 থেকে 98% কিউর রেট দিলাম। এটাই প্রতি 2 মাসে রাফলি 10% রিডাকশন হবে তার বাঁচার সম্ভাবনায়। অর্থাৎ 2 সেন্টিমিটার যখন 6 সেন্টিমিটার হবে, কেবলমাত্র 4 সেন্টিমিটারের ফরাকে ক্যান্সারের মৃত্যুহার প্রায় 40% বেড়ে যাবে। সুতরাং যত আগে ক্যান্সার ডায়াগনোসিস হবে তত 100% কিওর রেটের কাছে আমরা পৌঁছতে পারবো। জরায়ুর ক্যান্সার সারে? সম্পূর্ণ সারে। আর সবচেয়ে সুখবর, আমরা হয়তো আগামী 1 দশক কি 1.5 দশকের মধ্যে জরায়ুর ক্যান্সারকে কমপ্লিটলি কিওরেবল নয়, প্রিভেন্ট করে দিতে পারবো ভ্যাকসিনের মাধ্যমে। বাহ, সুখবর সত্যি এটা। শেষ যে তিনটে ক্যান্সারের কথা আপনি Oral বলেছেন, cancer। যেটা ওরাল ক্যান্সার, মুখের যে ক্যান্সার, দুঃখজনকভাবে ভারতবর্ষে এই মুহূর্তে সিগারেট বা ধূম্রপান করা বা স্মোকলেস সিগারেট, খৈনি বা এই জাতীয় জিনিস বা জর্দা, এই ধরনের যে অভ্যাসগুলো রয়েছে সেটা কোনো মতেই কমেনি। এবং যতদিন এটা থাকবে ততদিন পর্যন্ত মুখায়বের ক্যান্সার নির্মূল হওয়ার কোনো রকম সম্ভাবনা দেখতে পাচ্ছি না। এবং দুর্ভাগ্যজনকভাবে মহিলাদের ক্ষেত্রে যেহেতু আস্তে আস্তে ধূম্রপান করার টেন্ডেন্সি বাড়ছে, সুতরাং আমরা মুখায়বের ক্যান্সার অনেক বেশি দেখতে পাবো আগামী দশকে। কিন্তু আবারও বললাম, ওই রুলটা হচ্ছে 2 সেন্টিমিটারের আগে ধরা, তাহলে কিন্তু কিওর করা সম্ভব। এই যে সিগারেটের কথা বললেন, ইলেকট্রিক সিগারেটও কি ক্যান্সারের কারণ হতে পারে? ইয়েস, ইলেকট্রিক সিগারেটকেও কিন্তু কোনোভাবে মান্যতা দেওয়া হয়নি। WHO তরফ থেকেও দেয়া হয়নি, কোনো স্বাস্থ্য দপ্তর থেকেও দেয়া হয়নি, নিকোটিন প্যাচ ইত্যাদিকেও কোনো মান্যতা দেওয়া হয়নি। তার কারণ, আপনি ইলেকট্রিক সিগারেটে যে ধূম্রপানের সঙ্গে যে কার্সিনোজেনগুলো ডাইরেক্ট যায় সেগুলো যদি বাদও দেন, ধোঁয়াটাকে আপনি অফ করতে পারছেন না, তারও কিছু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে। সুতরাং আমি একটাই কথা দর্শক এবং শ্রোতা বন্ধুকে বলবো, স্মোকিংয়ের ক্ষেত্রে 0 টলারেন্স পলিসি, অর্থাৎ সে
no to any form of cigarette or electric or anything. আচ্ছা, সিগারেটের ক্ষেত্রে বলছেন নো মিন্স নো, No. কিন্তু অ্যালকোহলের ক্ষেত্রে অ্যালকোহলের কারণে কি ক্যান্সার হতে পারে? অ্যালকোহলকে যেরকম সিগারেটকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা গ্রেড 1 কার্সিনোজেন হিসেবে স্ট্যাম্প করেছে। শুধু সিগারেট স্মোকিং বন্ধ করলে 40% ক্যান্সার রেট ড্রপ করবে। অ্যালকোহলকে গ্রেড 1 কার্সিনোজেন হিসেবে স্ট্যাম্প করেছে। একটা জিনিস, একটা ভ্রান্ত ধারণা চারপাশে ঘুরে বেড়ায় যে 2 pegs a day, এটা সর্বৈব মিথ্যা কথা। ল্যান্সেটে যে পাবলিকেশন 1-2 বছর আগে হয়েছে তাতে বলে দিয়েছে না, এই মুহূর্তে যারা মদ্যপান করছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে মহিলাদের ক্ষেত্রে 1 পেগের নিচে, অর্থাৎ সেটা দৈনিক 30 ml ম্যাক্সিমাম অ্যালাউড, আর পুরুষদের ক্ষেত্রে ম্যাক্সিমাম 50 ml অ্যালাউড। এর ওপরে যাই খাবেন না কেন সেটা লং টার্ম কার্সিনোজেনিক হতে বাধ্য। 0 করতে পারলে সবচেয়ে ভালো। বন্ধু আছেন, সরাসরি যাব লিসনারের কাছে। কে Hello? আছেন আমাদের সাথে? নমস্কার। না, এতক্ষণ ছিলেন হয়তো। আচ্ছা, আমরা প্রশ্নই যাই, যে কথাগুলো আপনি বলছিলেন খাবার ক্ষেত্রে অনেক সময় বিভিন্ন খাবারের রং মেশানো হয়। অনেকে বলেন যে এই রং মেশানো খাবার খেলে ক্যান্সার হতে পারে, এটা যেমন কি সত্যি? যেমন আমৃত্যি বা এরকম নানান খাবার বা আছে। বাইরের কেনা বিরিয়ানি, আবার এক সেটা তো ধরনের রং মেশানো হয়। আমরা বলি যে ওই যে করম চা যেটাকে রং করা হয়, সেটাও বলে খুব ক্ষতিকারক। শুধু আমার প্রশ্ন হচ্ছে রং মেশানো খাবার এটা কি ক্যান্সারের কারণ? প্রথম কথা বলি যে রং মেশানোর এত সিভিয়ার পার্শ্ব প্রতিক্রিয়া আছে, কবে তার ক্যান্সার হবে সেই অবধি বসে থাকারও দরকার নেই, তার আগে তার অনেক অসুখ করতে পারে। ডেফিনিটলি এই ধরনের রং মেশানো থেকে ক্যান্সারের সম্ভাবনা অনেকাংশে বাড়ে। আর যে খাদ্যকে WHO থেকে ডাইরেক্টলি গ্রেড 1 কার্সিনোজেন হিসেবে স্ট্যাম্প করেছে সেটা হচ্ছে প্রসেসড মিট এবং রেড মিট। এটা নিয়ে কোনো ডাউট নেই, আপনি যে স্যালামিটা কিনে এনে, যে সসেজটা কিনে এনে বাড়িতে রেখে দিচ্ছেন এবং ফ্রিজ থেকে বের করে আগামী 2 মাস ধরে একটা একটা করে খাচ্ছেন, সেটা কিন্তু প্রমাণিত কার্সিনোজেন। আপনি রোজ রেড মিট খাচ্ছেন, ম্যাক্সিমাম পারমিসেবল হচ্ছে 2 সপ্তাহে 1 দিন রেড মিট খেতে পারেন। এর ওপরে যা রেড মিট খাবেন সেটা কিন্তু কার্সিনোজেন। এবার আমি শ্রোতা বন্ধুদের এই যে প্রশ্নটা করলেন রং খাবারের সঙ্গে, দ্বিতীয় আপনি বললেন যে এই খাদ্য থেকে কেন হয়, কারণ এইগুলো যখন আপনার ইন্টেস্টিনের মধ্যে ঢোকে, এর মধ্যে থেকে নাইট্রোসো বলে এক ধরনের কেমিক্যাল লিবারেটেড হয়, সেটা ওই ইন্টেস্টিনের যে লাইনিং কোষগুলো সেইগুলোর মধ্যে জেনেটিক দুর্ঘটনা ঘটিয়ে দেয় এবং ক্যান্সার হওয়ার সম্ভাবনা বাড়ে। রেড মিট আরও বেশি ক্ষতিকারক এই কারণে যে বেশি রেড মিট খেলে কনস্টিপেশন হবে, অর্থাৎ আপনার শরীরে যে টক্সিক মেটেরিয়ালগুলো রইল সেটা রোজ বেরোবেও না, অনেকাংশে জমে যাবে। সুতরাং রেড মিট, প্রসেসড ফুড, আনরিফাইন্ড সুগার, এটা প্রত্যেকেই গ্রেড 1 কার্সিনোজেন। কিন্তু সভ্যতা তো শুরু হয়েছিল রেড মিট দিয়েই। যখন মানুষ খেতে শুরু করলো প্রিমিটিভ এজ থেকে, তখন তো রেড মিটটাই ছিল খাবার। তখন তো আর এখনকার মতো চিকেন, বা অনেকে বলেন যে এখন বাজারে গিয়ে আমরা যখন চিকেন কিনি তার যে ফ্যাট, সেগুলোও তো এক ধরনের ওষুধ দিয়ে তৈরি করা হচ্ছে, সেটাও তো ক্ষতিকারক। তাহলে কি খাবে মানুষ? প্রথম কথা, এই মুহূর্তে যে ধরনের মিট আমরা ব্যবহার করে থাকি, আমরা অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের ওপরে পশ্চিমবঙ্গ সরকারের যা যা ডেটা, তাতে আমরা দেখছি প্রত্যেকটা মিটের মধ্যেই অ্যান্টিবায়োটিক মিশ্রিত রয়েছে। সেটাকে সংরক্ষণ করবার জন্যে যে মেটেরিয়াল ব্যবহৃত হচ্ছে সেটা কার্সিনোজেনিক। সুতরাং এই যে অপ্ররোচিতভাবে আপনি তার মধ্যে অ্যান্টিবায়োটিক এবং কেমিক্যাল মেশাচ্ছেন, দুটোরই লং টার্ম একটা সাইড এফেক্ট ক্যান্সার। তার সাথে যেটা সাইড এফেক্ট, আমরা সবাই এই মুহূর্তে যে মিটটা খাচ্ছি সেটা আমাদের শরীরে অ্যান্টিবায়োটিককে রেজিস্ট্যান্ট করে দিচ্ছে। সুতরাং
আমরা যে খাবার রোজ কিনছি সেটা ভয়াবহ, এবং সেটা যদি বন্ধ না হয় তাহলে অদূর ভবিষ্যতে মানব সভ্যতার অনেক বিপদ। খাবারের কথা বললেন, কিন্তু ইয়াং জেনারেশন এখন জাঙ্ক ফুড তাতে আকৃষ্ট আছে। অনেকে বলছেন যে কাবাব, যেহেতু সেটা পোড়ানো হচ্ছে, সেখান থেকেও নাকি কার্সিনোজেনিক বা ক্যান্সার হতে পারে। এটা কি সত্যি যে ফাস্ট ফুড থেকে বা জাঙ্ক ফুড থেকে ক্যান্সার হতে পারে? ফাস্ট ফুড বা জাঙ্ক ফুড থেকে ক্যান্সার হয়, এবং আমি রাস্তাটাও সবাইকে বুঝিয়ে বলছি। আপনি যত ফাস্ট ফুড বা জাঙ্ক ফুড খাবেন তত আপনার শরীরে মেদ বাড়ার সম্ভাবনা বেশি। মেদ যখন শরীরে বাড়ে তখন এই মেদ থেকে কিছু কিছু কেমিক্যাল সাবস্টেন্স বেরোয়, যারা জিনের মধ্যে দুর্ঘটনাটা ঘটায় এবং ক্যান্সার করায়। সুতরাং ফাস্ট ফুড ডাইরেক্টলি মেদ বাড়ায়, মেদ কার্সিনোজেনিক টক্সিন বের করে, সেই কার্সিনোজেনিক টক্সিন থেকে জেনেটিক দুর্ঘটনা ঘটে। সুতরাং এটা ডাইরেক্টলি প্রুভেন একটা লুপ, এটা নিয়ে কোনো সংশয় নেই যে ফাস্ট ফুড ক্যান্সার করায়। ফ্রিজে খাবার রাখা নিয়ে আপনি বলছিলেন একটু আগে কথা, যে আমরা সসেস বা সালামিগুলো এনে রেখে রেখে খাচ্ছি, সেটা তো প্রসেস ফুডের কথা। কারণ এমনি তো আমরা যদি এখনকার এই যে এত আমাদের ফাস্ট ফরওয়ার্ড লাইফস্টাইল বা কর্মব্যস্ততায় আমরা সবাই ঘিরে রয়েছি, তাহলে রান্না করে যদি ফ্রিজে রেখে দিই এবং সেটাই যদি 2 দিন বা 3 দিন ধরে খেতে থাকি, সেটা কি ক্ষতিকারক কি? ঠিক? দেখুন, এই ব্যাপারে WHO থেকে কোনো ডাইরেক্ট গাইডলাইন নেই, কিন্তু এটাও ভাবতে হবে যে আপনি 4 দিন একটা মাছ রান্না করে রেখে দিয়েছেন এবং ফ্রিজের টেম্পারেচারটা কততে ছিল, তাতে কি কার্সিনোজেন তৈরি হয়েছে, বা যে মশলাটা কিনে এনে ওতে অ্যাড করেছেন তার কি প্রতিক্রিয়া আপনার শরীরে হতে পারে, সে সম্বন্ধে আমরা সন্দিহান। কখনোই আমরা বলবো না বেশি দিন আপনি খাবার ফ্রিজে রেখে খান। বড়জোর 1 দিন, পরের দিন সকাল, এরপরে আপনার এটা বন্ধ করা উচিত। কিন্তু এর অল্টারনেটিভ কিন্তু ওই ডেলিভারি বয়কে দিয়ে পাস্তা বা পিৎজা কিনে এনে খাওয়া নয়। সুতরাং ডেভেলপ করুন এমন একটা ডায়েট হ্যাবিট যেটা আপনি নিজের ক্যান্সারকে কন্ট্রোলে বা তৈরি হওয়া থেকে আটকাতে পারবেন। আমরা এবার আলোচনায় চলে আসি যে জায়গাটায় বলছিলাম। তাহলে পারফেক্ট বা সঠিক ফুড হ্যাবিট কি হবে? প্রথম কথা হচ্ছে ফল এবং সবজি। এখানে ছোট্ট করলারিটা হচ্ছে সেটাতে যেন রং মিশ্রিত না হয়, সেটা অর্গানিক ফার্মিং হলে অনেক ভালো। এবং এই মুহূর্তে সরকারি যে জায়গাগুলো থেকে এই বিপণনটা চলে সেটা কিন্তু অ্যান্টিবায়োটিক এবং এই রং মেশানো নয়। সুতরাং এটা প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে, সবজি বললাম, ফল বললাম, দই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, এবং দেখা গেছে যদি আপনি রোজ ঘরে পাতা দই খান, আপনার ক্যান্সার, হার্ট ডিজিজ, হাইপারটেনশন এবং বাওয়েল হ্যাবিট ঠিক রাখার জন্যে একটা অসম্ভব সুন্দর জিনিস হচ্ছে দই। তৃতীয় যে কথাটা বলবো, যে অকারণে কোনোভাবেই এই জাঙ্ক ফুড খাওয়ার ট্র্যাপে পা দেবেন না। অর্থাৎ আপনি বসে আছেন, আপনার সামনে একটু চিপস রয়েছে, আপনি গুরুত্বপূর্ণ আলোচনা করছেন ভারত আমেরিকার সম্পর্ক নিয়ে, কিন্তু আপনার ডান হাতটা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে চিপসের ওপরে। ওই যে আপনি ভারত আমেরিকার গুরুত্বপূর্ণ আলোচনার মাঝখানে 100 গ্রাম পটাটো চিপস খেয়ে ফেললেন, সেটা কিন্তু আপনার কাল সকালবেলায় মেধে কনভার্সন হবে। আর আরেকটা জিনিস বলবো, চেষ্টা করুন হোল গ্রেন, মানে যেগুলো একদম ব্রাউন ব্রেড, এই ধরনের খাবার খেতে। যত এই গ্রেনগুলো রিফাইন্ড হবে, হোয়াইট করে দেয়া হবে, তত কিন্তু এগুলো 2A, গ্রেড 2A, মানে প্রবাবল কজ অফ ক্যান্সার হিসেবে চিহ্নিতকরণ করা হয়েছে। সুতরাং ফ্রেশ সবজি, ফ্রেশ ফল, হোল গ্রেন ব্রেড বা রাইস এবং তার সাথে দই, এই ধরনের খাবার, ডিম, মাছ, এগুলো কিন্তু শরীরের পক্ষে উপকারী এবং হেলদি। আমাদের ফেসবুক লাইভে বেশ কিছু প্রশ্ন আছে, তার মধ্যে একটা প্রশ্নেতে যাই। বলছে লাং ক্যান্সার স্টেজ 3A, এজ হচ্ছে 66, মেল, নন অপারেটিভ ডিউ টু টিউমার পজিশন, রেডিওথেরাপি অ্যান্ড কেমোথেরাপি ডান,
সার্ভাইভাল পার্সেন্টেজ কত বছর হতে পারে? ফেসবুক নাম অভিশঙ্খ গঙ্গোপাধ্যায়। অভিশঙ্করবাবু, আপনাকে একটা এই জিনিসটা বুঝিয়ে বলি। যেরম আমরা প্রথমেই আলোচনার শুরুতে একটা বলেছি যে ক্যান্সার হচ্ছে জিনের দুর্ঘটনা। আজকের যুগে ক্যান্সার জিনের দুর্ঘটনাতেও রেস্ট্রিক্টেড নেই। যেরকম মানুষের বিভিন্ন গোত্র হয়, কাশ্যপ গোত্র, আলম্বায়ন গোত্র, বাৎসল্য গোত্র ইত্যাদি ইত্যাদি, সেরম প্রত্যেকটি জিনের দুর্ঘটনার এক একটি গোত্র হয়। সেই পার্টিকুলার গোত্রের এগেনস্টে এখন মলিকুলার টার্গেট বা ইমিউনোথেরাপি বা ক্যান্সার ভ্যাকসিন তৈরি হচ্ছে। সুতরাং সেই ধরনের অ্যাডভান্স মেডিসিন ব্যবহার করলে সম্পূর্ণ কিওর করা যাবে কিনা বলতে পারছি না, লাইফ স্প্যানকে কিন্তু অনেকাংশে এগিয়ে নিয়ে যাওয়া যাবে এবং আধুনিক মেডিসিন কিন্তু সেটা করতে সক্ষম হচ্ছে। আচ্ছা, আমরা খাওয়া দাওয়া নিয়ে কথা বলছিলাম, ফ্রিজে রাখা খাবার নিয়ে। কিন্তু ফ্রিজে রাখা খাবার আমরা যখন বের করছি এবং প্লাস্টিক কন্টেনারের মধ্যে দিয়ে আমরা মাইক্রোওয়েভ করে নিচ্ছি সেটাকে গরম করার জন্য তাড়াতাড়ি করে। তো এইটাও শোনা যায় যে ওই যে প্লাস্টিক কন্টেনারে নিয়ে আমরা মাইক্রোওভেনে গরম করছি, সেটা অনেক ক্ষেত্রে ক্যান্সারের কারণ হতে পারে। এটা কি সত্যি? এখনো পর্যন্ত প্লাস্টিক কন্টেনারকে স্টেজ 1 বা গ্রেড 1 বা গ্রেড 2A কার্সিনোজেন হিসেবে ধরা হয়নি। বলা আছে 3, মানে প্রবাবল কজ হিসেবে ধরা আছে, প্রুভেন কজ হিসেবে ধরা নেই। কিন্তু মাইক্রোপ্লাস্টিকের এমন এমন এফেক্ট আছে, যখন আমরা ক্যান্সার বাড়ছে দেখছি, তার সাথে আরও কয়েকটা অসুখ কিন্তু বেড়ে চলেছে, যেরকম অটোইমিউনিটি, ডায়াবেটিস এটসেট্রা। এগুলো কিন্তু এই মাইক্রোপ্লাস্টিকের এফেক্টের জন্য হচ্ছে। সেটা সম্বন্ধেও আমাদের সচেতন থাকতে হবে। আমাদের ফেসবুক লাইভে অনেকেই জয়েন করেছেন। সুব্রত রঞ্জন দাস, তিনি বলছেন খুব সুন্দর আলোচনা। আমি দেখছি বাবুঘাট উত্তর 24 পরগনা জেলা থেকে, মানে মানুষের প্রশ্ন না থাকলেও তারা সাথে আছে, সেটা আমাদেরকে জানান দিচ্ছে। এছাড়াও বেশ কিছু মানুষ তাদের প্রশ্ন রাখছে বা তারা বলছে যে এই যে ক্যান্সার সম্বন্ধে এই অনুষ্ঠানে তারা লক্ষণ জানতে চাইছিল, কিন্তু মানে লক্ষণটা জেনে গেল, উত্তর পেয়ে গেছে, তাই আলাদা করে আর প্রশ্ন করার দরকার নেই। যাদবেন্দ্র পণ্ডা সেই কথাটা কিন্তু লিখেছেন। আচ্ছা, এই যে ক্যান্সারের খাবার দাবার নিয়ে আমরা শুনছিলাম যে কোন খাবার থেকে কি হতে পারে, মাইক্রোওভেনের কথা শুনলাম, বা এখনকার দিনে এই যে চটজলদি আমরা খাবার দাবার বানাচ্ছি, মানে প্রসেস ফুড খাচ্ছি, সেগুলো থেকে তো একটা সম্ভাবনা রয়েছে। কিন্তু ঘরে আমরা যখন বেশি করে মাছ কিনে আনছি, বা ধরুন প্রত্যেকদিন বাজারে যাওয়া সম্ভব হচ্ছে না, বা হয়তো অনেক সবজি কিনে আনছি, সেইগুলো ফ্রিজে স্টোর করে খাওয়াটা কি ঠিক? পরে রান্না করে। ঠিক, এই কথা এক কথায় আমি হ্যাঁ বলতে পারবো না, কিন্তু বেঠিক সম্পূর্ণ সেটাও বলা সম্ভব নয়। কারণ আমরা তো প্রমাণের ওপর দাঁড়িয়ে আছি। এখনো এটা প্রমাণিত হয়নি যে সবজি যদি আমি ফ্রিজের অমুক কম্পার্টমেন্টে রেখে দিই, সেটা খেলে আমার ক্যান্সার হতে পারে। আরও একটা প্রশ্ন খাওয়া দাওয়া নিয়ে হলো, যখন অনেকটা ইয়াং জেনারেশন শুনছে তাদের অনেক সময় বলে যে বিভিন্ন ধরনের ক্রিম বা বিউটি ক্রিম বা বডি লোশনস, সেগুলো ব্যবহার করলে সেখান থেকে নাকি ক্যান্সার হতে পারে। সত্যি কি এমন ধরনের ক্রিম আছে? মানে সত্য সেলুকাস কি বিচিত্র এই দেশ, এই কথা বহুদিন আগে বলেছিলেন। এখন ভারতবর্ষে এমন এমন ক্রিম এবং অনলাইনে এমন এমন জিনিস পাওয়া যাচ্ছে যেগুলো কিন্তু ডাইরেক্টলি কার্সিনোজেনিক বা খুব গুরুত্বপূর্ণভাবে রেনাল ড্যামেজ বা কিডনি ড্যামেজ করিয়ে দিচ্ছে। আমাদের মাথায় রাখতে হবে, যখন আপনি কোনো ক্রিম ইউজ করবেন তখন নিশ্চিতভাবে একদম ময়েশ্চারাইজারের বাইরে যখনই যাবেন, একজন ত্বক রোগ বিশেষজ্ঞর সাথে আলোচনা করে কিনবেন। যেরকম সানস্ক্রিন Yes. কোন মাত্রাটা ভালো সেটাও কিন্তু বহু লোকে বিশ্বাস করে যে যা হোক সানস্ক্রিন ব্যবহার করলেই হবে, কিন্তু সেটা যে আপনার পক্ষে প্রোটেক্টিভ নাও হতে পারে। আমরা দেখেছিলাম প্রথম ডোনাল্ড ফোন বল করতে আসছে, সাদা করে নাকটা রয়েছে, তখন আমরা বুঝতে পারতাম না, কিন্তু পরে দেখেছি যে ওটা একটা সানস্ক্রিন।
কারণ অস্ট্রেলিয়াতে সূর্যরশ্মির থেকে, পার্টিকুলারলি আল্ট্রাভায়োলেট রে থেকে স্তনের মানে ত্বকের ক্যান্সার বা বেজাল সেল ক্যান্সার হয়। সুতরাং যখন এটা ব্যবহার করছেন সেটা কিন্তু মিনিমাম 30 বা 50-র ওপরে হতে হবে স্ট্রেংথ, তবে মাত্র সেটা সানস্ক্রিন প্রোটেকশন দেবে। তার নিচে যে সানস্ক্রিনটা ব্যবহার করছেন সেটা কিন্তু আপনাকে কোনো প্রোটেকশন দেবে না। এটা খুব গুরুত্বপূর্ণ এবং এটা চর্চা হয় বিভিন্ন জায়গায় এই ক্রিমগুলো নিয়ে, বা এটা কিভাবে করা মানে প্রতিহত করা যায় সেই জায়গা থেকে। আরেকটা প্রশ্ন যেটা খুব গুরুত্বপূর্ণ, যে ধরুন আপনি অনেকগুলো লক্ষণের কথা বললেন, 8টা লক্ষণের কথা বললেন, এর যে কোনো লক্ষণ কার্সিনোজেনিক কিনা করার জন্য কি মৌলিক পরীক্ষা বা প্রাথমিক পরীক্ষা আছে যেটা করলে আমি বুঝতে পারবো? আমি প্রথমে বলি যে ক্যান্সারকে ডায়াগনোসিস করতে গেলে লাস্ট এন্ড পয়েন্ট হচ্ছে বায়োপসি। বায়োপসি বা মাইক্রোস্কোপের তলায় কোষের মধ্যে ক্যান্সারের পরিবর্তন না দেখলে সেটাকে ক্যান্সার স্ট্যাম্প করা যায় না, সেটা প্রায় কনস্টিটিউশনাল মান্যতা দেওয়া আছে। এর আগে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন টেস্ট করা হয়, যেরকম স্তনের ক্ষেত্রে আলট্রাসোনোগ্রাফি বা ম্যামোগ্রাফি করা হয়, লাংয়ের ক্ষেত্রে এক্স রে বা সিটি স্ক্যান করা হয়, কোলন বা স্টমাকের ক্ষেত্রে এন্ডোস্কোপি করা হয়, জরায়ুর ক্ষেত্রে প্যাপস্মিয়ার বা ভিআইএ টেস্ট করা হয় বা এইচপিভি টেস্ট করা হয়। সুতরাং বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন টেস্ট করা হয়, কিন্তু আলটিমেট ডায়াগনোসিস কিন্তু বায়োপসির ওপরেই দাঁড়িয়ে আছে। অনেক ক্ষেত্রে শোনা যায় এফএনএসি মানে কোনো টিউমার যদি হয়, সেই টিউমারের নিডল ফুটিয়ে সেইখানকার রস নিয়ে হয়তো টেস্ট করা হয়। তো এই এফএনএসি জাতীয় এরকম টেস্ট করলে সেই টিউমারের মানে যে মানে রোগটা সেটা নাকি ছড়িয়ে যায় অনেক বেশি, সেটা কি সত্যি? এটা অনেকটা সতীদাহ প্রথায় বিশ্বাসের মতন। বায়োপসি একটা অত্যন্ত সেফ প্রসিজিওর। অনেকে আমাকে এটা বলেন যে ছুরি ছোঁয়ালে ক্যান্সার হতে পারে। আমি তাদের বলি যে আপনি তো রোজ দাড়ি কাটছেন, যখন আপনি দাড়ি কাটছেন, রোজ রেজার ঘষছেন, তাহলে তো গালে ক্যান্সার। একদমই তাই। আমরা টিউমার নিয়ে কথা বলছিলাম, যে টিউমারের এফএনএসি নিয়ে। তো এইটা যেরকম আপনি বললেন যে এটা সত্যি নয় যে এফএনএসি নিডল অ্যাসপিরেশনের পরেই আরো ছড়াতে পারে, ঠিক তেমনভাবেই যাই টিউমার হলেই এখনকার মানুষের যেহেতু এত চারিদিকে ক্যান্সারের রোগটার রেট বেড়ে গেছে বলে আমাদের মনে হচ্ছে, তাই টিউমার হলেই আমাদের একটা আতঙ্ক থাকে, ক্যান্সার নয় তো। তাই টিউমার মানেই কি ক্যান্সার? মানে আরেকটু আমি জুড়ে দিই কোশ্চেনটাই, কোন টিউমার দেখে বুঝবো এটা ক্যান্সার হতে পারে, আর কোন টিউমার দেখে ভয়ের কারণ নেই? প্রথমে বলি যে টিউমার মানেই ক্যান্সার নয়। ধরুন প্রতি 10টি টিউমার হলে 9টি কিন্তু সম্পূর্ণ বিনাইন, 1টির মধ্যে ক্যান্সার হতে পারে। কি করে চিনবেন যে একটা ফোলা বা টিউমার রয়েছে এবং বহু বছর ধরেই সে কুম্ভকর্ণর মতো আপনার শরীরে ঘুমিয়ে রয়েছে, সেটা আপনাকে কোনো কিছুই করে না, সেটা আপনি ছোটবেলায় স্কুলে যাওয়ার সময়ও দেখেছেন, চাকরিতে রিটায়ার করার সময়ও দেখছেন ওটা আছে। সুতরাং এটা বিনাইন টিউমার। আর আপনি আগস্ট মাসে দেখেছিলেন একটা নুড়ি পাথর, আর ডিসেম্বরে দেখছেন একটা পাতিলেবু, এইটা কিন্তু ক্যান্সার। অর্থাৎ গ্রোথ রেট যার 0 বা ভেরি স্লো সেগুলো বিনাইন টিউমার, আর যেগুলো ফাস্ট প্রলিফারেটিং সেগুলো হচ্ছে ক্যান্সারের সম্ভাবনা বেশি। কিন্তু এই দায়িত্বটা নিজের কাঁধে নেবেন না, তার জন্যে অনেক ছাত্রছাত্রী ডাক্তারি পড়েছেন, তাদের কাছে গিয়ে পৌঁছন, তারা যেটাকে 9-এর দিকে পাঠাবে না 1-এর দিকে পাঠাবে টেস্ট করে আপনাকে বলে দেবে। ফোনে কে আছেন সরাসরি? না, এই মুহূর্তে নেই। আমাদের ফেসবুক লাইভে কিন্তু অলরেডি 5.1K ভিউ, অর্থাৎ 5,000 জনের বেশি মানুষ আমাদের সাথে রয়েছেন, অনুষ্ঠান দেখছেন। আর এর সাথে ফেসবুক লাইভে বেশ কিছু প্রশ্নও এসেছে আমাদের, সেই প্রশ্নের মধ্যে চলে যাব। রীতা ব্যানার্জি বলছে, আমার 61 বছর বয়স, মেনোপোজের পর হরমোন থেরাপি করা উচিত, কি কি পরীক্ষা এই ব্যাপারে আগে থেকে করা উচিত? আমার দিদি ইউটেরাস ক্যান্সারে আমাদেরকে ছেড়ে চলে গেছেন। প্রথমে বলি, যদি পরিসংখ্যানের দিকে দেখেন, হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি
ব্রেস্ট ক্যান্সারের সম্ভাবনা অনেক অংশে বাড়িয়ে দেয়। এটা একদম পরিসংখ্যানগতভাবে প্রমাণিত, এটা নিয়ে কোনো দ্বিধা নেই। কিন্তু যাদের পোস্ট মেনোপজাল সিমটমস মারাত্মক বেশি, তারা এটা নিশ্চয়ই করতে পারেন, কিন্তু তার আগে দেখতে হবে যে আপনার পরিবারে 2জন বা তার বেশি স্তন বা ওভারিয়ান ক্যান্সার আছে কিনা, এবং যদি থাকে তাহলে আপনি এটা করবেন না। যদি না থাকে তাহলে শুরুর সময় নিশ্চিতভাবে একটা ম্যামোগ্রাম এবং আল্ট্রাসাউন্ড করে চেক করে নেবেন এবং ডাক্তারের কাছে দেখিয়ে নেবেন যে কমন ক্যান্সারগুলোর কোনোটা আপনার নেই বা আপনার পরিবারগতভাবে নেই। এই ক্লিয়ারেন্স পাওয়ার পরেই হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি করবেন এবং চলাকালীনও রেগুলার ফলো আপে থাকতে হবে, পার্টিকুলারলি স্তন ক্যান্সার এবং ওভারিয়ান ক্যান্সারের ব্যাপারে। ফোনে কে আছেন আমাদের সাথে? সরাসরি হ্যালো। চলে যাব। নমস্কার। হ্যালো, হ্যাঁ, শুনতে বলুন। পাচ্ছি, বলুন। আমি শ্যামনগর হাসিয়া দাসপাড়া থেকে ভীম প্রামাণিক বলছি। বলুন। আমার গিন্নি হেপাটাইটিস বি তে আক্রান্ত। হুম। 2017 সালে এই রোগটি ধরা পড়েছিল এসএসকেএম হাসপাতালে গিয়ে। তা আমরাও ওই এসএসকেএম হাসপাতালেই চিকিৎসাধীন আছি বর্তমানে। 3 মাস অন্তর যেতে হয়। ওখান থেকে টেনোফোবির বলে একটা ওষুধ কন্টিনিউ একভাবেই প্রত্যেক দিন একটা করে খেতে বলছে। আর আমাকে বলেছিল যে মানে আমি ওই ভ্যাকসিন নেওয়ার কথা, হেপাটাইটিস বির ভ্যাকসিন নেওয়ার কথা। তো ছ মাসের ব্যবধানে আমি 2খানা ভ্যাকসিন নিয়েছিলাম। আমার ডাক্তারবাবুর কাছে জিজ্ঞাসা আমাকে কি আর ভ্যাকসিন নিতে হবে, আর গিন্নিকে কি ধরনের খাওয়া দাওয়া করালে মোটামুটি সুস্থ রাখতে পারবো, এটাই আমার জিজ্ঞাসা। বেশ, শুনতে থাকুন। আসলে আমাদের আজকের বিষয়টা বোধহয় আপনি প্রথম থেকে ঠিক শোনেননি। আজকে আমাদের বিষয়টা ক্যান্সার নিয়ে চলছিল, যদিও কেননা রাত পোয়ালেই কালকের বিশ্ব ক্যান্সার দিবস বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে পালন হবে। তাই এই হেপাটাইটিসের বিভিন্ন যে ভাগগুলো রয়েছে বা জন্ডিসের যে বিভিন্ন ভাগগুলো রয়েছে, সেটা আমরা অবশ্যই অন্য কোনো দিন অন্যভাবে আলোচনায় রাখবো। কিন্তু এই মুহূর্তে ক্যান্সার নিয়ে যদি আপনার কোনো রকম প্রশ্ন থাকে, যে কোনো ক্যান্সার আপনি প্রশ্ন করতে পারেন। প্রফেসর ডক্টর দীপ্তেন্দু সরকার আছেন আমাদের সাথে, বিশিষ্ট ক্যান্সার রোগ বিশেষজ্ঞ। তার থেকে আমরা জেনে নিতে পারি যে আপনার যদি কোনো রকম প্রশ্ন থাকে, সেই প্রশ্ন এছাড়াও আমাদেরও অনেক রকম প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নতেও যাব। আকাশবাণী কলকাতার পেজ থেকে লাইভ আপনি সরাসরি কমেন্ট সেকশনে এসে কমেন্ট করতে পারেন আমাদের লাইভের যেটা চলছে, এবং 100.1 FM গোল্ডের যে পেজ রয়েছে সেখানেও কিন্তু সরাসরি এসে আপনি প্রশ্ন করতে পারেন। আর 9903059992 নাম্বারটা তো খোলা রয়েছে, সেখানে আপনি করতে পারেন হোয়াটসঅ্যাপ, আর 22488085 এই নাম্বারে ফোন করতে পারেন। আমাদের বেশ কিছু আমাদের মানে ঢুকছে, কমেন্ট ঢুকছে আর কি ফেসবুক লাইভের। পুষ্পিতা দে বলছে, প্রোস্টেট ক্যান্সার কি সম্পূর্ণ সুস্থ হয়? হ্যাঁ, প্রস্টেট ক্যান্সার আর 5টা ক্যান্সারের মতো যদি প্রাথমিক স্তরে ডায়াগনোসিস হয়, সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। লেট স্টেজেও প্রস্টেট ক্যান্সারের এত ভালো মেডিসিন আছে যে তাকে বহু বছর সম্পূর্ণ সিমটম ফ্রি করে রেখে দেওয়া যায়। এবং পরিসংখ্যান যদি দেখেন, 80 বছর বয়সে প্রতি 8জন পুরুষের 1জনের প্রস্টেট ক্যান্সার হবেই। অনেকেরই হয়তো প্রস্টেট ক্যান্সার ছিল, মৃত্যুর পরে পোস্টমর্টমে ধরা পড়ে। সুতরাং অত ভয় পাওয়ার কিছু নেই। চিকিৎসা প্রস্টেট ক্যান্সারের অনেক এবং আধুনিক অনেক কিছু পন্থা আছে। আচ্ছা, এই যে প্রস্টেট ক্যান্সার যেটা বললেন, প্রবীণদের, একটু বয়স্ক, যারা কম বয়সী তাদেরও কি হতে পারে? সাধারণভাবে প্রস্টেট ক্যান্সারের প্রকোপটা 50 বা 60 ঊর্ধ্ব মানুষের মধ্যেই হয়। অপ্রবীণদের ক্ষেত্রে হবে না এরকম কোনো নিয়ম নেই, তবে সম্ভাবনা খুবই কম, প্রায় নেই বললেই চলে। ফোনে কে আছেন আমাদের হ্যালো। সাথে? নমস্কার, কে আছেন আমাদের সাথে? না, ফোনে কেউ ছিলেন কিন্তু এই মুহূর্তে নেই। 22488085 এই নাম্বারে আপনারা সরাসরি এসে কথা বলতে পারেন। চলে যাব ফেসবুকের কমেন্ট সেকশনে। আমাদের যাবো, ফেসবুক তবে লাইভ। তার আগে আমার একটা প্রশ্ন আছে, সেটা আমি করে নিই। যে অনেকের এই প্রশ্নের উত্তর জানার জন্য আগ্রহে রয়েছে, ক্যান্সারের কোনো টিকা বা ভ্যাকসিন কি আবিষ্কার হয়েছে বা হওয়ার পথে?
এটা আজকের প্রোগ্রামের বা আগামীকালের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমি মনে করি। আমি এই প্রশ্নের উত্তর দুটো ভাগে বলবো। প্রথম হচ্ছে কোন কোন টিকা দিলে কোন কোন ক্যান্সার হওয়ার সম্ভাবনা কম থাকে। যেরকম হেপাটাইটিস বি যদি ভ্যাকসিন নেওয়া হয় তাহলে হেপাটাইটিস বি হবে না, ফলত লিভার ক্যান্সারের সম্ভাবনা অনেকাংশে কমে যাবে। হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের বিরুদ্ধে ভ্যাকসিন নিলে জরায়ুর ক্যান্সার, মুখায়বের ক্যান্সার, আরও কিছু কিছু ক্যান্সার কমে যাবে। সুতরাং এইগুলো হচ্ছে এক্সাম্পল বা উদাহরণ যেটা নিলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমে যাবে, কারণ এই কয়েকটি ভাইরাস ক্যান্সারের সূচনা করতে পারে। এবারে আসছি দ্বিতীয় ভাগ, অর্থাৎ ক্যান্সারের টিকা। ক্যান্সার প্রিভেন্টিভ টিকা বলতে যেটা বোঝায়, অর্থাৎ আমরা যেরকম জানি যে টিটেনাস প্রিভেন্ট করবার জন্য আমরা টিটেনাস টক্সয়েড নিই, আর আমাদের কাটা ছাড়া হয়ে গেলে টিটেনাস সারানোর জন্য আমরা টেড গ্লোব নিই, দুটো আলাদা ধরনের ভ্যাকসিন। সেরকম ক্যান্সার হলে এক ধরনের টিকা অলরেডি আবিষ্কার হয়ে গেছে, ক্লিনিক্যাল ট্রায়াল কমপ্লিট হয়ে গেছে, আগামী 1-2 বছরের মধ্যেই এটা বহুল মানে বিভিন্ন জায়গায় চলে আসবে। এইটা দর্শক বন্ধুদের, শ্রোতা বন্ধুদের আমি বুঝিয়ে বলি কি এটা। ধরুন একজনের ক্যান্সার হয়েছে, তার শরীর থেকে দুটো কোষ টেনে নেওয়া হলো। এইবার এই কোষটার যে জেনেটিক ইনফরমেশনটা সেটা একটা ল্যাবরেটরিতে গিয়ে বের করা হলো, তার একটা ছাপ তৈরি করা হলো। এই ছাপটাকে একটা ন্যানো পার্টিকেল বাবল, তার মধ্যে এই ছাপটা ঢুকিয়ে দেওয়া হলো, তারপরে সেটা তার বডিতে ইনজেক্ট করে দেওয়া হলো। এইবারে এই যে ন্যানো পার্টিকেল বাবলটা তার শরীরে গেল, সে তখন ওই কোষকে ধ্বংস করে দেবে। কারণ ক্যান্সার হওয়ার মেন জিনিস হচ্ছে ইমিউন ইভেশন বা ইমিউনিটি ক্যান্সারের কোষকে চিনতে পারে না, সেই জন্যই ক্যান্সার হয়। এবং এই ধরনের যেটা ক্যান্সারকে ধ্বংস করে ভ্যাকসিন রাশিয়ান ট্রায়ালে কমপ্লিট হয়ে গেছে। আমি বিশ্বাস করি এটা মানব সভ্যতাকে একটা নতুন জীবন দিতে চলেছে। আশার কথা শোনালেন, কিন্তু এই যে অনেকগুলো ভ্যাকসিনের কথা বললেন নেওয়া যেতে পারে, যেগুলো থেকে অন্য ধরনের ক্যান্সারকে প্রিভেন্ট করা যায়, এটা কোন বয়সে নেওয়া উচিত? যেরকম হেপাটাইটিস বি ভ্যাকসিনের কথা বললাম, যে কোনো বয়সেই নেওয়া যেতে পারে, এর কোনো রকম গাইডলাইন নেই। আর হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের বিরুদ্ধে যেটা ভ্যাকসিন, সেটা এই মুহূর্তে সরকার থেকে 8 থেকে 13 বছর বয়সে স্কুলে দিচ্ছে। এখন বলা হচ্ছে মহিলাদের ক্ষেত্রে 35 একটি বিশেষ ভ্যাকসিন আছে যেটা 45 বছর বয়স অবধি দেওয়া যেতে পারে। পুরুষদের ক্ষেত্রে সেটা কিন্তু 25-এর ওপরে না দিলেও চলবে। সুতরাং এটা হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের ভ্যাকসিন। এটা ব্যবহার করলে আগামী দশকে জরায়ুর ক্যান্সার প্রায় নির্মূল হয়ে যাবে। আচ্ছা, এই যে লিকুইড বায়োপসি, এটা কতটা বিশ্বাসযোগ্য? লিকুইড বায়োপসি অত্যন্ত বিশ্বাসযোগ্য। এর কিছু কিছু প্রবলেম আছে, যে প্রবলেমটা হচ্ছে মানে আমি আপনার সাথে কথা বলছি সবসময় যে আপনার অন্তরটা আমি জানতেই চাইবো তা তো নয়, কিন্তু আমি যদি পুরোটা জেনে ফেলি, যেরকম আপনার সম্বন্ধে অনেক ইনফরমেশন পাবো যেটা আমার প্রয়োজন নেই। কিন্তু লিকুইড বায়োপসি এই মুহূর্তে ফলো আপের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়েছে। অর্থাৎ পেট সিটি স্ক্যানে ফলো আপে ধরার আগে আমি ব্লাড স্যাম্পল টেনে নিয়ে তার মধ্যে ক্যান্সার সেল বা ডিএনএ দেখতে পেলে আমি বলতে পারি ক্যান্সার রেকারেন্সের সম্ভাবনা আছে। ফোনে কে আছেন আমাদের হ্যালো, সাথে? হ্যালো, নমস্কার। নমস্কার। নমস্কার, আমি সমীর শেখ বলছি, দেবরখালী নবদ্বীপ থেকে বলছি। বলুন। বলুন। আচ্ছা, ধরুন কারো জিভে ঘা হয়, অনেক সময় দেখা যায় ঘাটা ভালো হচ্ছে না, তাই ক্যান্সার হলে, জিভে তো ক্যান্সার হয় মানুষের। হুম। হুম আচ্ছা, জিভে যখন যদি ক্যান্সারটা হয়, আমি কি করে বুঝবো এটা যে ক্যান্সারটা হচ্ছে? মানে জিভের ঘাটা যে ক্যান্সার, সেটা কিভাবে বুঝবেন, এটাই প্রশ্ন তো হ্যাঁ, আপনার? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর তারপর ধরুন অনেক সময় কোমরে ব্যথা হয়, কোমর থেকে শুনি যে নাকি ক্যান্সার হয়। তাই এই সিমটা ক্যান্সার হলে আমার সিমটমটা
কিভাবে বুঝবো? আর ক্যান্সারকে প্রতিরোধ করার জন্য খাওয়া দাওয়ার ব্যাপারটা কি হবে? আপনি কখন থেকে শুনছেন আমাদের অনুষ্ঠানটা আমি একটু? অবশ্য আমি অবশ্য একটু পরে আমি ট্রেনিংটা করলাম। প্রথম দুটো হ্যাঁ। কোশ্চেন আপনি যেটা বলেছেন আমাদের আলোচনার শুরুর দুটো কোশ্চেন, এই দুটো ছিল। আমাদের ফেসবুক পেজে রয়েছে আচ্ছা। লাইভ, ওখানে গিয়ে আচ্ছা। একবার দেখে নেবেন, দুটোরই উত্তর পাবেন। ধন্যবাদ। তবে জিভের ঘা থেকে ক্যান্সার এটা কিভাবে বুঝবেন? ওই যে প্রথমেই বললাম যে মুখের মধ্যে, মুখায়বের মধ্যে যদি কোনো ঘা থাকে বা সাদা স্পট থাকে যেটা যন্ত্রণাহীন, তাহলে সেটা কিন্তু মুখায়বের ক্যান্সারের সম্ভাবনা বলে আমরা চিহ্নিত করি। এবার আরেকটা প্রচুর মানুষের জানার প্রশ্ন, আমিও আছি তার মধ্যে। সুগার বা মিষ্টি খাবার খেলে কি ক্যান্সারের সম্ভাবনা বেশি থাকে? এই প্রশ্নের এক কথায় উত্তর দিই যে সুগার থেকে বা চিনি জাতীয় খাবার থেকে ডাইরেক্টলি ক্যান্সার হয় না, বা যাদের ক্যান্সার হয়েছে তারা চিনি জাতীয় খাবার খেলে তাদের ক্যান্সার ফিরে আসবে এরকমও কোনো সম্ভাবনা নেই। কিন্তু ইনডাইরেক্টলি যদি সুগার বেশি করা হয় তাহলে যেহেতু স্থূলতা বাড়ার সম্ভাবনা আছে, ইনডাইরেক্টলি স্থূলতা থেকে ক্যান্সারের সম্ভাবনা হতে পারে। কিন্তু আমি একটা রসগোল্লা খেলে পরের দিন সকালে বা আগামী দশকের মধ্যে আমার ক্যান্সার হবে, এই প্রমাণ নেই। আমাদের ফেসবুক লাইভে বেশ কিছু প্রশ্ন রয়েছে, যেমন গরম খাবার খাওয়া কি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ক্যান্সারের দিক হতে পারে? সৌরভ মুখার্জি প্রশ্ন করেছেন। মানে আপনি যদি একেবারে গরম বলতে রিভার্স স্মোকিংকে বোঝান তাহলে ডেঞ্জারাস, কিন্তু যেটা পরিমিত গরম যাতে আমরা খাই সেটা অ্যাকসেপ্টেবল, কিন্তু ফুটন্ত জিনিস কখনোই অ্যাকসেপ্টেবল নয়। এই যে খাবারের কথা বললেন, এখন মাঝে মাঝে এটা গুজব শোনা যায় যে অ্যান্টি ক্যান্সার ডায়েট বা সুপার ফুড, যেখানে হলুদ, বেরি এসব দিয়ে তৈরি করে, এটা কি সত্যি ঠিক? মানে হলুদে একটি অ্যান্টি অক্সিডেন্ট এবং অ্যান্টি ক্যান্সার প্রপার্টি আছে, এটা ফরে কিছু কিছু এভিডেন্স নিশ্চয়ই আছে, কিন্তু এভিডেন্সটা এত স্ট্রং নয় যে আপনি রোজ সকালবেলা উঠে এক মুঠো মৌরি আর এক মুঠো হলুদ খেলে আপনার ক্যান্সার হবে না। কিন্তু হ্যাঁ, এটা প্রমাণিত যে সম্ভাবনা হয়তো কিছুটা কমে, কিন্তু 100% প্রমাণিত নয়। এরপরে আরো একটা প্রশ্ন আছে ফেসবুক লাইভে, শুভ্রদীপ সিনহা, উনি বলছেন চুলের রং থেকে কি ক্যান্সার হতে পারে চুলে রং করলে? ওই আমি আবারও বললাম, যেগুলো পরিমিত ডাই, যেগুলো কোয়ালিটি অ্যাসিওরেন্স পাস করে, সেইগুলো থেকে ক্যান্সারের সম্ভাবনা খুব কম। কিন্তু ওই যা ইচ্ছে রং ব্যবহার করলে, টোটকা ব্যবহার করলে কি এফেক্ট হবে সেটা আমরা বলতে পারবো না। আরো একটা প্রশ্ন আছে রত্না ধর, তিনি বলছেন আমার হাজবেন্ডের প্যানক্রিয়াটিক ক্যান্সার মার্কার টেস্টের রিডিং 36.73, শুড বি লেস দেন 37, খুব ক্লোজ রিডিং, কি করা উচিত এখন? না, প্রথম কথা হচ্ছে শুধুমাত্র CA19-9 বা যে মার্কারটি কথা বললেন তার উপরে ক্যান্সারের নিরীক্ষণ দাঁড়িয়ে থাকে না। তার যিনি আপনার হাজবেন্ডের কোনো সিমটম আছে কিনা, সিটি স্ক্যানে কোনো ফাইন্ডিং আছে কিনা, আগে কখনো প্যানক্রিয়াটিক ক্যান্সারের অপারেশন হয়েছিল কিনা, তার উপরে এই ফিগারটা দাঁড়িয়ে আছে। সুতরাং শুধুমাত্র ব্লাড টেস্ট থেকে এটা বলা সম্ভব নয় যে প্যানক্রিয়াটিক ক্যান্সার আছে বা নেই। আমরা ক্যান্সার নিয়ে নানান আলোচনা করছি, তার প্রতিকার নিয়ে এবং কি লক্ষণ নিয়ে, কিন্তু একটা এথিক্যাল প্রশ্ন করি যে ধরুন আমি আমার প্রিয়জনের যদি ক্যান্সার হয়, অনেক সময় বলে চিকিৎসা চলছে, তাদের না বলা, মানে ক্যান্সার যে হয়েছে এটা বলবো না, তা এটা কি এথিক্যাল? যার ক্যান্সার হয়েছে, ধরুন তাকে না ধরা জানানো। পড়েছে 3 নম্বর বা 4 নম্বর স্টেজে ধরা পড়েছে, তাকে যে এটা ক্যান্সার হয়েছে এটা বলা উচিত কি অনুচিত? প্রথম কথা হচ্ছে আইনের দিক থেকে এটা সম্পূর্ণ অনুচিত, তার জানাটা তার মৌলিক অধিকারের মধ্যে পড়ে। দ্বিতীয় জিনিসটি হচ্ছে যে আজকের যুগে যেখানে আপনার মোবাইল ফোনে একটা মেটা থ্রু দিয়ে আপনি সব ইনফরমেশন পাবেন, সেক্ষেত্রে ইনফরমেশনটাকে হোল্ড করে রাখা খুব ভুল। তাতে যেটা হয় হচ্ছে, যাকে আপনি বললেন না সে একটা শূন্যে সৌধ নির্মাণ করে ফেলে। তার চেয়ে ফ্যাক্ট, পরিসংখ্যান দিয়ে
এটার জন্য স্পেশাল ট্রেনিং লাগে। সেই ট্রেনিং দিয়ে যদি তাকে বুঝিয়ে বলা হয় যে আপনার ক্যান্সার আছে এবং চিকিৎসা করলে আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন, সেটা কিন্তু মানুষ ভালোভাবে নেয়। কিন্তু ব্লান্টলি যদি বলেন আপনার ক্যান্সার হয়েছে এবং আপনি কতদিন বাঁচবেন আপনি বলতে পারছি না, তাহলে সেটা কিন্তু সায়েন্টিফিক মেথড অফ ইনফরমেশন গিভিং নয়। কিন্তু জানাটা এবং জানানোটা তার মৌলিক অধিকার। ফোনে কে আছেন? সরাসরি চলে যাব। নমস্কার। নমস্কার। বলুন। হ্যাঁ, বলছি আমি চণ্ডীতলা, হুলিয়া চণ্ডীতলা থেকে অমলেন যাদব কথা বলছি। প্রশ্নটা বলুন। হ্যাঁ, আমি বলছি যে একটু আগে বললেন যে সিগারেট খেলে ওই মুখে যদি ধোঁয়াটা রাখি এবং ছেড়ে দিই, ভেতরে পুড়বো না, তাহলে কি ক্যান্সারের লক্ষণ? আর আরেকটা জিনিস বলছি স্যার, আমি বলছি আমি অপারেশন হয়েছি 2014 সালে, এবং বুকের যে পাঁজরের হাড় থাকে সেই হাড় কেটে বাদ দিয়েছে, আমার স্ত্রী যাকে বলে, ওগুলো কি ক্যান্সার? মানে কিসের অপারেশন হয়েছে আপনার? ওই আমি বুকের স্টিকে মানে হাড়ে ইনফেকশন হয়েছিল, বলছি এটা পাইমার। হ্যাঁ, ওটা কি ক্যান্সারের জাত? এবং কি আমি 1 মাস আগে ভ্যাকসিন নিয়েছি, 3টে ভ্যাকসিন নিতে হবে। আচ্ছা, 3টে ভ্যাকসিন যে নিয়েছি, এটা কি প্রত্যেক বছরে নিতে হবে? এটা যে প্রশ্নে ছিল লিসনার আমাদের যে প্রশ্ন করেছে সিগারেট খাওয়ার হ্যাঁ, প্রশ্ন। প্রথম কথা, সিগারেট আমরা প্রথমেই বলেছি জিরো টলারেন্স। ধোঁয়া রাখুন, ধোঁয়া ছাড়ুন, ধোঁয়া গিলে ফেলুন, ক্যান্সার হবেই। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে না, রিবসের ইনফেকশনটা ক্যান্সার নয়। তৃতীয় প্রশ্নের উত্তর হচ্ছে কোন ভ্যাকসিন আমরা বুঝতে পারলাম না, সুতরাং কোন ভ্যাকসিন নিয়েছেন তার কবে রিপিট করা হবে এর উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। এইবারের প্রশ্নটা ওই ওই প্রচুর মানুষের প্রশ্ন জানতে চায়। মোবাইল ফোন আমরা যে ব্যবহার করছি, ইয়াং জেনারেশন ব্যবহার করছে, প্রত্যেক মানুষের মধ্যে মোবাইল ফোন ব্যবহার করার প্রবণতা বেড়েছে। আপনিও স্ক্রিনিং টাইমের কথা বলেছিলেন। এই মোবাইল ফোন বেশি ব্যবহার করলে বা তার রে থেকে কি ক্যান্সার হতে পারে? এখনো পর্যন্ত WHO যে ক্লাসিফিকেশন দিয়েছে তাতে এটা প্রমাণিত হয়নি যে মোবাইল ফোন থেকে ডাইরেক্টলি ক্যান্সার হয়। 2-1টি স্টাডি হয়েছিল যাতে দেখানো হয়েছিল যে ব্রেন টিউমারের সম্ভাবনা কিছুটা বেশি। কিন্তু আমরা মোবাইল ফোন যতটা আজকে ব্যবহার করছি, এফেক্টটা আমরা 1 দশক বাদে বুঝতে পারবো। অর্থাৎ আজকে যদি আমার কোষের দুর্ঘটনা ঘটে, তার ফলে যে ক্যান্সার হবে সেটা কিছু বছর বাদে পাওয়া যাবে। সুতরাং আমরা স্ক্রিন টাইমকে যে রেস্ট্রিক্ট করব, সে ব্যাপারে কিন্তু আমাদের তরফ থেকে একদম স্ট্রিক্ট আপনাদের আদেশ থাকবে বা আমরা অ্যাডভাইস দেব, স্ক্রিন টাইম রেস্ট্রিক্ট করুন, মাথার কাছে মোবাইল নিয়ে শোবেন না। এই যে আপনি স্ক্রিন টাইম রেস্ট্রিক্ট করার কথা বলছেন, ধরুন যারা চাকরি করেন, কাজকর্ম করেন বা যারা বাড়িতে থাকেন, 24 ঘন্টায় কতক্ষণ স্ক্রিন টাইম হওয়া উচিত? 24 ঘন্টায় এই মুহূর্তে যে ভয়াবহ পিকচার ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন দেখিয়েছে, তাতে সারা পৃথিবীতে প্রায় 400 কোটি মানুষ দৈনিক 2.5 থেকে 3 ঘন্টা মোবাইল ফোনের সোশ্যাল মিডিয়াতে থাকেন, যেটা ভয়ঙ্কর। যার এফেক্ট কিন্তু 1 দশক পরে আমরা বুঝতে পারবো কি কি জিনিস আমাদের হতে পারে। আমাদের এপিলেপসি হতে পারে কিনা, ক্যান্সার হতে পারে কিনা, হার্ট ডিজিজ হতে পারে কিনা, মানসিক ভারসাম্য যে যাবেই, এটা কিন্তু অলরেডি আমরা বুঝতে শুরু করে দিয়েছি। আমরা বলবো যে আপনি অপটিমাম ব্যবহার করুন। যেরকম যখন আপনার বাড়িতে টিভি ছিল, আপনি একটা স্পেসিফিক টাইমে দেখছেন, ফোনটাকে ফোন হিসেবে ব্যবহার করুন, তার বাইরে স্ক্রিন টাইমে বেশি সময় কাটাবেন না। যখন আপনি টিভি দেখেন, সেরকম একটা পার্টিকুলার সময়ে আপনি ডেফিনেটলি স্ক্রিন টাইম ব্যবহার করতে পারেন, কিন্তু সারাদিন বাথরুমে যেতে গিয়েও একটু সময় পেলেন, ফেসবুকটা দেখে নিলেন, এটা করবেন না। ফোনে কে আছেন? সরাসরি না, এই মুহূর্তে নেই। আমাদের ফেসবুক লাইভে কিন্তু বেশ কিছু প্রশ্ন আছে। তার মধ্যে একজন বলছেন, সুস্মিতা ঘোষ ফেসবুক লাইভ থেকে, তিনি বলছেন ক্যান্সার ট্রিটমেন্ট কি শুধু অ্যালোপ্যাথিতে হয়? আমি এই প্রশ্নটা আসছিলাম, ঠিক আমার কাছে এই প্রশ্নটাই ছিল যে ধরুন অল্টারনেটিভ বা বিকল্প যে চিকিৎসা, অনেকে অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করছে, সঙ্গে আয়ুর্বেদ, হোমিওপ্যাথি, দুটো কি একসঙ্গে করা যায়? আর ক্যান্সার কি এই আয়ুর্বেদ বা হোমিওপ্যাথিতে সারে?
এই প্রশ্নের উত্তরটা আমি একটা পার্টিকুলার ভাবে বলি। আমি দেখেছিলাম রাস্তার ধারে একজন ভদ্রলোক বসে টিয়া পাখি দিয়ে ভাগ্য বলছে। হয়তো টিয়া পাখি ভাগ্য বলতেই পারে, কিন্তু তিনি সেটা পাবলিশ করেননি। অর্থাৎ যেটা প্রমাণিত নয় এবং ক্লিনিক্যাল ট্রায়ালের থ্রু দিয়ে যায়নি, 2026-এ 4 ফেব্রুয়ারি সেটাকে আমি বিশ্বাস করব না। যেটা প্রমাণিত, এবং আপনি যদি ওয়েবসাইটে দেখেন WHO কোনটা কোনটা প্রমাণিত, NCCN দেখেন কোনটা কোনটা প্রমাণিত, প্রমাণিত ওষুধ ব্যবহার করুন। কারণ ক্যান্সারের চিকিৎসাটা অনেকটা টুথপেস্ট থেকে বেরিয়ে যাওয়া, টিউব থেকে বেরিয়ে যাওয়া টুথপেস্টের মতো। বেরিয়ে গেলে আর ওটাকে ভেতরে ঢোকাতে পারবেন না। ফোনে কে আছেন আমাদের সাথে? সরাসরি চলে যাবো। নমস্কার, নমস্কার, বলছি আমি আবদুল্লাহ থেকে নিখিল ঘোষ বলছি। বলুন। বলছি, ছোট ফোন মাথার কাছে নিয়ে শুলে কি ক্যান্সারের লক্ষণ থাকতে পারে? শুনতে থাকুন। ছোট ফোন মানে মানে দেখা যায় অ্যান্ড্রয়েড না। নয় যেগুলো, হ্যাঁ। ছোট ফোন। মানে এই প্রশ্নের উত্তর সত্যি আমি দিতে পারবো না, এ ব্যাপারে আমি অপারগ। কারণ এরম কোনো স্টাডি হয়নি যে বড় ফোন, ছোট ফোন, মাথার 2 ফুট, মাথার 3 ফুট কতটা ডিস্টেন্সে রাখলে কি হতে পারে। তবে কোনো ফোনই মাথার কাছে নিয়ে শোয়ার কথা নয়। আমাদের ফেসবুক লাইভে আরো বেশ কিছু প্রশ্ন রয়েছে, তার মধ্যে আরেকটা প্রশ্নতে যাব। মধুলীনা দাস ফেসবুক নেম। আমার 2017-তে ব্রেস্ট ক্যান্সার হয়েছিল। আমার প্রশ্ন, আমার বয়স 40 পেরিয়ে গেছে, তাহলে আমার কি সার্ভাইকাল ক্যান্সার ভ্যাকসিন কি নিলে কাজ হবে? HPV ভ্যাকসিন কি নেওয়া উচিত বাড়ির ছেলে মেয়েদের? আর তৃতীয় প্রশ্ন, মানে দুটো প্রশ্ন হলো, আর একটা প্রশ্ন হচ্ছে, আমার ছেলের বয়স 18 হতে যায়, HPVটা ঠিক কি? আচ্ছা, মানে HPVটা কি সেটা জানতে চাইছেন, আর ওই HPVটা বাড়ির ছেলেমেয়েরা সবাই নেবেন কিনা, আর সার্ভাইকাল ক্যান্সার। ভারত সরকারের এ অনুযায়ী, বিধি অনুযায়ী 45 বছর বয়স পর্যন্ত একটা স্পেসিফিক সার্ভাইকাল ক্যান্সারের বা HPV ভ্যাকসিন একজন মহিলা নিতে পারেন। পুরুষদের ক্ষেত্রে 18 বছর বয়সে নিশ্চিতভাবে ভ্যাকসিন নিতে পারেন। আপনার সন্তানেরা HPV ভ্যাকসিন নেওয়া উচিত। এবং আরেকটি জিনিস আপনি যেটা বললেন, HPV মানে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এবং সেটা জরায়ুর কোষের মধ্যে জেনেটিক দুর্ঘটনা ঘটায়, মুখের মধ্যে জেনেটিক দুর্ঘটনা ঘটায়, পেনিসের চামড়ায় জেনেটিক দুর্ঘটনা ঘটায়, এবং ক্যান্সার হতে পারে এরম একটা ভাইরাস। তাকে প্রতিষেধক দিয়ে ঠেকিয়ে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফোনে কে আছেন? সরাসরি চলে যাব। নমস্কার, নমস্কার, আমি হাওড়া থেকে বাপ্পিত্র রায় বলছি। বলুন। আচ্ছা ডাক্তারবাবু, আমার হাইড্রোসিল আছে, হাইড্রোসিল থেকে কোনো ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে? শুনতে থাকুন আপনি। হাইড্রোসিল থেকে ক্যান্সার হয় না, কিন্তু টেস্টিসের ক্যান্সার থেকে হাইড্রোসিল হতে পারে। অর্থাৎ এটা একটা স্পেসিফিক কারণে হয়, এবং যদি কারুর হঠাৎ করে হাইড্রোসিল হয় তাহলে তার আলট্রাসোনোগ্রাফি এবং ডাক্তারকে দেখানো উচিত যে টেস্টিকুলার ক্যান্সারের জন্য হাইড্রোসিল হচ্ছে না তো, সেইটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমাদের এখানে মানে আমরা তো বিভিন্ন রোগের জন্য বিভিন্ন ধরনের হেলথ চেক আপ করি প্রত্যেক বছর, অনেকে করি আর কি। ডায়াবেটিস থাকলে হেলথ চেক আপ করি প্রত্যেক বছর, কিডনির সমস্যা থাকলে করি, লিভারের সমস্যা থাকলে করি। আমাদের সরকারি যে উদ্যোগগুলো রয়েছে সেখানে কি এমন কোনো স্ক্রিনিংয়ের ব্যবস্থা রয়েছে যেখানে কিনা ক্যান্সার রোগের কোনো রকম সম্ভাবনা আছে কিনা সেটা জানা যায় হেলথ চেক আপের মতো এরকম? ন্যাশনাল নন কমিউনিকেবল ডিজিজ প্রোগ্রাম এই মুহূর্তে ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ এবং সব রাজ্য সরকারের মধ্যেই এটা চলছে। মূলত 3টে ক্যান্সারের ওপরে জোর দেওয়া হয়েছে, এবং সব মানুষকেই এই 3টের ব্যাপারে সচেতন করা হচ্ছে। 1, ব্রেস্ট ক্যান্সার; 2, মুখায়বের ক্যান্সার; 3, জরায়ুর ক্যান্সার। কবে থেকে না, 30 বছর বয়স থেকে প্রতি 5 বছর অন্তর অন্তর। মহিলাদের ক্ষেত্রে প্রথমে বলা হচ্ছে 3টি জিনিস দেখুন: আপনার ব্রেস্টে কোনো লাম্প আছে কিনা, নিপুল থেকে কোনো ডিসচার্জ আছে কিনা, স্তনের ওপরে চামড়া সংকুচিত হয়েছে কিনা, এটা আপনি খেয়াল করবেন। আর নিজ স্তন নিজে পরীক্ষা করবেন। যদি থাকে তাহলে আশা দিদিকে জানান, আশা দিদি আপনাকে
ব্লকে নিয়ে যাবেন, যেখানে সিএইচও দিদি সেটা পরীক্ষা করে দেখবে, তাকে বলা হয় ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন। জরায়ুর ক্যান্সারের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে প্রথম এইচপিভি ভ্যাকসিন নিন, দ্বিতীয়ত ভিআইএ টেস্ট প্রতি 5 বছর গ্যাপে গ্যাপে করুন, যদি সেখানে কোনো চেঞ্জ হয় তাহলে বায়োপসি করতে হবে। আর মুখায়বের ক্যান্সার এর মধ্যে সবচেয়ে সহজ, মূলত যারা টোব্যাকো রিলেটেড বা তামাক জারিত নেশা করেন, তারা প্রতিদিন মুখটাকে আয়নায় পরীক্ষা করুন, যদি কোনো ঘা, যদি কোনো সাদা, লাল বা কালো স্পট দেখেন তাহলে ডাক্তারের কাছে যান। সুতরাং 3টে ক্যান্সার ন্যাশনাল ক্যান্সার স্ক্রিনিং প্রোগ্রামের অন্তর্গত, এটার অ্যাভেল করার চেষ্টা করুন। আমি নিশ্চিত যদি এটা আপনি অ্যাভেল করেন, নিখরচায় আপনার ক্যান্সার নিরীক্ষণ হবেই। এটা কি যে কোনো সরকারি হসপিটালে গেলেই পাবো? যে কোনো সরকারি হাসপাতাল, যে কোনো গ্রামের আশা দিদি, যে কোনো গ্রামের সিএইচও দিদিরা এই ক্যান্সার কন্ট্রোল প্রোগ্রাম চালান। এবং পশ্চিমবঙ্গে আমরা যেটা শুরু করেছি তাকে বলা হয় পিঙ্ক করিডোর বা গোলাপি রাস্তা। অর্থাৎ একদম প্রান্তিক একজন মহিলা যদি স্নান করতে গিয়ে পুকুরে একটি ছোট্ট লাম্প নিরীক্ষণ করেন, তাহলে সে নিখরচায় পুরো চিকিৎসাটা একদম এসএসকেএম পর্যন্ত করানো কিভাবে হয়, এই মডেলটা আমরা তৈরি করেছি এবং সারা বিশ্ব এই মডেলকে স্বীকৃতি দিয়েছে। প্যালিওমরফিক অ্যাডিনোমা এটা কি কোনো ক্যান্সার? শুভঙ্কর মাইতি প্রশ্ন করেছেন। হ্যাঁ, উনি বলতে চাইছেন প্লিওমরফিক অ্যাডেনোমা। প্লিওমরফিক অ্যাডেনোমা সাধারণত এইখানে স্যালাইভারি গ্ল্যান্ডের টিউমার, না এটা ক্যান্সার নয়। আবার একটা ওই প্রশ্ন, বোকা বোকা প্রশ্ন তো অনেক সময় সাধারণ মানুষ করে, মনেও পড়ে সেগুলো, ক্যান্সার কি কোনো ক্যান্সার কি ছোঁয়াচে হতে পারে? এই প্রশ্নটাই কিন্তু আমাদের সোমনাথ মণ্ডল, কিছু রোগ ছোঁয়াচে জানি, ক্যান্সার কোনো ছোঁয়াচে নয়, কিন্তু পরিবারের ক্যান্সার রোগ থাকলে অন্যরা কি ধরনের সাবধানতা নেবে, ছোঁয়াচে কিনা, এবং হলে পরিবারের লোক কিভাবে সাবধান হবে? প্রথম কথা হচ্ছে ক্যান্সার একটুও ছোঁয়াচে নয়, হলে সবার আগে সব ক্যান্সার বিশেষজ্ঞরই ক্যান্সার হতো, সুতরাং ক্যান্সার ছোঁয়াচে নয়। দ্বিতীয়ত, চিকিৎসা চলাকালীন আপনি যে সাবধানতাটা দেখাবেন সেটা হচ্ছে দুম করে আপনার আত্মীয়র বাড়িতে, কারণ যখন কিমোথেরাপি চলে তখন ইমিউনোসাপ্রেশন হয় অনেকটা কোভিডের মতন, তো সেই সময় তার বাড়িতে গিয়ে অকারণে তাকে ব্যতিব্যস্ত করে সমবেদনা দেখিয়ে তার ক্ষতি করবেন না। সুতরাং যখন ট্রিটমেন্ট চলে তখন তার ইমিউনোসাপ্রেশন হয়, বেসিক যেগুলো নর্মস ইমিউনোসাপ্রেশনের ক্ষেত্রে সেগুলো ফলো করুন। আপনাকে ভাবতে হবে না আপনার গৃহিণী বা আপনার দিদি বা আপনার বোন বা আপনার দাদার থেকে আপনার ক্যান্সার হবে না। এই কেমোথেরাপি এর সাইড এফেক্টগুলো কি কি? কেমোথেরাপি হচ্ছে একটা মেডিসিন যেটা শরীরের মধ্যে প্রয়োগ করলে সেটা ক্যান্সারের কোষকে ধ্বংস করে দেয়, ক্যান্সারের মতো স্ট্রং কোষকেও ধ্বংস করে। সুতরাং সেটা শরীরের যেগুলো সুস্থ কোষ তাকেও ধ্বংস করে, যেমন চুল, নখ, দাঁত, যা যা দেখছেন প্রত্যেকটার উপরই এর এফেক্ট আছে। কিন্তু সৌভাগ্যবশত এই এফেক্টগুলো টেম্পোরারি, অর্থাৎ যখন এটা বন্ধ হয়ে যায় তখন আবার এই কোষগুলো সজীব হয়ে ওঠে এবং 6 মাস থেকে 1 বছর বাদে নর্মাল কন্ডিশনের মধ্যে ফেরত চলে যায়। আচ্ছা, এই যে ক্যান্সারের কেমোথেরাপি, মানে ক্যান্সার হয়েছে মানে কেমোথেরাপি যদি মানুষ শোনে তখন তার মধ্যে একটা ভয় ভীতি কাজ করে, তাই এই কেমোথেরাপি বাদ দিয়ে অল্টারনেটিভ কি কোনো চিকিৎসার পদ্ধতি এসেছে? না, যেরকম শুক্তো রান্না আপনি আদা রসুন দিয়ে করতে পারবেন না, প্রত্যেকটা রান্নারই একটাই স্পেসিফিক মশলা হয়, সেরকম প্রত্যেকটা ক্যান্সারের ঠিক কি চিকিৎসা হবে এটা এভিডেন্স বা প্রমাণের মাধ্যমে এটা লিখে রাখা আছে, এটাতে কোনো ডিভিয়েশন করা যাবে না। আমরা বহু চিকিৎসা পদ্ধতি আছে, 1 শল্য চিকিৎসা, 2 কেমো চিকিৎসা, 3 রশ্মি চিকিৎসা, 4 হরমোন চিকিৎসা, 5 মলিকুলার টার্গেট, 6 ইমিউনোথেরাপি এবং 7 জিন থেরাপি। এই 7টা আধুনিক ক্ষেত্রে প্রমাণ দিয়ে মান্যতা দেওয়া আছে। কারুর ক্ষেত্রে 7টাই ব্যবহার হয়, কারুর ক্ষেত্রে একটা ব্যবহার হয়। ঠিক যেরকম যুদ্ধের সময় কখনো বায়ুসেনা, কখনো বায়ু, নৌ এবং পদাতিক সেনা 3টেই ব্যবহার করা হয়। সুতরাং ক্যান্সারের ক্ষেত্র
যে অস্ত্রগুলো সেটা ক্যান্সার বুঝে ব্যবহার করা হয়। আচ্ছা, ইমিউনোথেরাপি বা টার্গেটেড থেরাপি এটা ঠিক কি? ইমিউনোথেরাপি কি? সুস্মিতা ঘোষ প্রশ্নটা কিন্তু আবারও ফেসবুক লাইভে আছে আমাদের। ইমিউনোথেরাপি হচ্ছে ক্যান্সার এমন একটা রোগ যেটা আমাদের শরীরে যখন একটা কোষের পরিবর্তন হয় তখন কি হয় না, সাধারণভাবে আমাদের বডির চিনে নেওয়া উচিত যে একটা কোষের পরিবর্তন হয়েছে। যেরকম এ গ্রুপের যারা ব্লাড গ্রুপ তাদের বি গ্রুপের ব্লাড দিলে যেরকম রিয়াকশন হয় সেরকম রিয়াকশন হওয়ার কথা ছিল, কিন্তু তাকে একটা ইমিউনিটি চাদর দিয়ে ঢেকে দেয়। সে আমাকে বধিবে যে গোকুলে বাড়িছে, সে আস্তে 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 বড় হতে শুরু করে, বডির ইমিউনিটি তাকে লক্ষ্য করতে পারে না। ইমিউনোথেরাপিতে সেই চাদরটাকে টেনে ছিঁড়ে দেওয়া হয় যাতে করে বডির ইমিউনিটি বা ইমিউন সেলগুলো এইবারে গিয়ে ওই কংসকে ধ্বংস করতে পারে। এটাই হচ্ছে ইমিউনোথেরাপি। আর মলিকুলার টার্গেটেড থেরাপি হচ্ছে, ধরুন আপনার বাড়ির ছাদে ছোট ছোট অ্যান্টিনা রয়েছে, যার বাড়িতে রিলায়েন্স তার বাড়িতে রিলায়েন্স, যার বাড়িতে অ্যালায়েন্স তার বাড়িতে অ্যালায়েন্স, কিন্তু এটা ওর সাথে যাবে না। সেরম প্রত্যেকটা ক্যান্সারের কোষের মাথায় কিছু ডিশ অ্যান্টেনা বসানো আছে। আমরা যে সিগন্যালটা দেব সেই স্পেসিফিক সিগন্যালটা ওই বাড়ির ছাদটাকে নিষ্ক্রিয় করে দেবে। এটাই হচ্ছে মলিকুলার টার্গেটেড থেরাপি। আমাদের বেশ কিছু ফেসবুক লাইভে প্রশ্ন আছে, এছাড়া আমাদের ফোনে একজন আছে, শুনেনি কে আছেন Hello? আমাদের সাথে। হ্যালো, কে আছেন আমাদের সাথে? হ্যালো। না, আমাদের হোয়াটসঅ্যাপেও কিন্তু বেশ কিছু মেসেজ আছে, তার মধ্যে একটা মেসেজে যাই। কার্তিক মণ্ডল, গ্রাম দাউদপুর, থানা সন্দেশখালী, জেলা উত্তর 24 পরগনা। তার যদিও দুটো প্রশ্ন, একটা প্রশ্নের উত্তর আমরা দিয়েছি। প্রথম প্রশ্নটা বলি, বলছেন যে সুপারি পান চা খেলে কি ক্যান্সার হয়? আর দ্বিতীয় প্রশ্ন ছিল মাথায় রং করলে কি ক্যান্সার হয়? মাথায় রং করার প্রশ্ন আমরা করেছি অলরেডি। সুপারি পান চা খেলে কি ক্যান্সার হয়? সুপারি, জর্দা, তামাকু এই ধরনের পান খেলে নিশ্চিতভাবে ক্যান্সার হয়। সুতরাং সেটা আপনি করতে পারবেন না। কখনো সখনো একটা মিষ্টি পান খেলে কোনো ক্ষতি হবে না, বাকিতে ক্যান্সার হয়। আরও একটি প্রশ্ন, যে অনেকে বলেন যে ক্যান্সার হলে যোগা বা ব্যায়াম করলে ক্যান্সারকে নিয়ন্ত্রণে রাখা যায়। ক্যান্সার হলে এক্সারসাইজ করলে দেখা গেছে স্থূলতা বৃদ্ধি যদি না করতে দেয়া হয় তাহলে 33% ক্যান্সার রেকারেন্স রেট কমে আসে। সেটা যদি যোগার মাধ্যমে হতে পারে, আমরা সেটাকে আহ্বান জানাবো। আমাদের ফোনে কে আছেন সরাসরি চলে যাব না, এই মুহূর্তে কেউ নেই। আমাদের আরো বেশ কিছু প্রশ্ন আছে, আপনার থেকে জানার আছে। সেটা হচ্ছে ক্যান্সারের যে বিভিন্ন মানে আমরা প্রতিকারগুলো শুনছিলাম, তার মধ্যে ইমিউনোথেরাপির কথা শুনেছি, টার্গেটেড মেডিসিনের কথা শুনেছি, কিন্তু বাড়ির খাবার শুধুমাত্র খাচ্ছি, বাইরের কোনো কিছুই খাচ্ছি না। যেরকম একজন বললেন যে সিগারেট খাননি তাও লাংস ক্যান্সার হয়েছে, তো সেই ক্ষেত্রেও কি ক্যান্সারের সম্ভাবনা অনেকটা বেশি বা ঝুঁকি থাকে? না, মানে যত আপনি নর্মাল থেকে, যেটা উনি প্রথমে বললেন বিশ্বজিৎ বাবু, যে আজ থেকে 2000 বছর আগে তো মানুষ মাংসাশী ছিলেন, রেড মিট। রেড মিটই খেতেন। কিন্তু তারা যে রেড মিটটা খেতেন তার মধ্যে নাইট্রোসো কম্পাউন্ড অ্যাড থাকতো না, সেটা তারা ফ্রিজে রেখে খেতেন না। আর আধুনিক সভ্যতা যে হ্যাবিটটা আমাদের দিয়েছে যে দিনে 6 বার খেতে হবে, ব্রেকফাস্ট খেতে হবে, জল খাবার খেতে হবে, লাঞ্চ খেতে হবে, খিদে পেলেও খেতে হবে, না পেলেও খেতে হবে, আর টিভি দেখতে দেখতে পটাটো চিপস খেতে হবে। সুতরাং তৎকালীন মানুষ খিদে পেলে একবারই খেতেন, হয়তো আর 1.5 দিন বাদে আরেকবার খেতেন, এবং সেই মাংস পচন ধরে গেলে ফেলে দিতেন। এই যে মেথডে ক্যান্সার হওয়ার সম্ভাবনা কম, এবং কেনিয়ার একটা প্রজাতির মধ্যে দেখা গেছে যে তারা মাংসাশী হওয়া সত্ত্বেও অনেকেই প্রায় 100 বছর বেঁচে আছেন। সেটার কারণ কিন্তু এইটা যে তারা কখনোই এই প্রক্রিয়াগত রেড মিট খাননি এবং অকারণে অধিক মাত্রায় খাননি। যতটা খেয়েছেন ঠিক ততটাই তার প্রয়োজন, এবং এক্সট্রাটা হেঁটে বা কাজ করে ঝরিয়ে ফেলেছেন। ফোনে কে আছেন? নমস্কার। নমস্কার। বলুন।
নদিয়া হাসটা থেকে সমিত মুন্ডুর কথা বলছি। বলুন। আমি আমি আমার ৩টে প্রশ্ন আছে। হুম। বলছি, আমার একটা দোকান আছে, তো এই সিগারেট টিগারেট যাবতীয় বিক্রি করি। তো এই সিগারেট কিন্তু আমি নেশা করি না, কিন্তু যাবতীয় মানে কাস্টমাররা সিগারেট ধোয়া টোয়া ছাড়ে, তো আমি চেষ্টা করি রুমাল দিয়ে ঢাকার, ১ নম্বর। তো ভবিষ্যতে কোনো সম্ভাবনা কি আছে? আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি প্র্যাকটিসের মধ্যে থাকি, মর্নিং ওয়ার্ক, মানে সকালের মানে হাঁটাচলার মধ্যে থাকি। তৃতীয়ত আমার ওই মানে নোকের মধ্যে আর কি, মানে ফুটবল খেলতে খেলতে কাদা মাদা ঢুকে যায়, গিয়ে আমার নোকটা ব্যথা হয়। এতে সমস্যা কিছুটা আছে ভবিষ্যতে? এটাই আমার প্রশ্ন ডাক্তারবাবুর কাছে। শুনতে থাকুন। প্রথম প্রশ্নের উত্তর হ্যাঁ, আপনি বিষ বিক্রি করেন। আপনার দোকানের সামনে যারা বিষ পান করেন তারা আপনাকে সেই বিষটা সেকেন্ডারি স্মোকার হিসেবে বা থার্ড রেঞ্জ স্মোকার হিসেবে সেটা দিতেই পারেন। সুতরাং আপনি রুমাল নয়, মাস্ক ব্যবহার করুন। দ্বিতীয় প্রশ্ন, না যত হাঁটবেন সেটা শরীরের পক্ষে উপকারী। তৃতীয়, পায়ে কাদা লাগলে বা নোকে কাদা ঢুকলে ক্যান্সার হয় না। আপনি আমাকে খুব অনুপ্রাণিত একটা উদাহরণ দিলেন যে কেনিয়াতে একটি প্রজাতির মধ্যে যারা রেড মিট খায় অথচ তাদের কোনো ধরনের ক্যান্সার হয় না। আমি ঠিক এই অনুষঙ্গে বলি, রসেটা একটা উপন্যাসে বলছে যে আমেরিকার পার্বত্য অঞ্চলে মানুষ ১০০ বছরের বেশি বাঁচছে, মাংস খাচ্ছে, তাদের কোনো রোগ হচ্ছে না। জাপানের একদল গবেষক গিয়ে বললেন যে এটা পাহাড়ি অঞ্চল, তারা শারীরিক পরিশ্রম করে, তারপরে এই কারণে সেটা হয়। কিন্তু জার্মানির গবেষকরা গিয়ে বললেন এটা হতেই পারে না, কারণ এরকম পাহাড়ি এলাকা তো অনেক আছে, তারাও তো পরিশ্রম করে, তাদের তো এটা নেই। পরবর্তীকালে জার্মানির গবেষকরা বললেন যে এদের মূল কারণ হচ্ছে কমিউনিটি লিভিং। পাশের জনের দুঃখ আমার দুঃখ, পাশের জনের আনন্দ আমার আনন্দ। এই মানসিকতা ক্যান্সারকে কি কমাতে পারে? প্রথম কথা বলি, ক্যান্সারের ক্ষেত্রে প্রমাণিত না হলেও আমরা সাধারণভাবে দেখেছি মানসিক স্বাস্থ্যটাকে যদি একটু বেটার রাখা যায়, এবং এই কমিউনিটি লিভিং ডেফিনিটলি মানসিক স্বাস্থ্যকে অনেকটা কমিয়ে আনে, বেটার করে। সুতরাং মানসিক স্বাস্থ্যকে যদি ঠিক রাখা যায়, স্ট্রেস কম রাখা যায়, তাহলে শারীরিক টক্সিনগুলো, পার্টিকুলারলি কর্টিজল কম বেরোয়, সেগুলো কোষের ধ্বংস করার সম্ভাবনাকে কমিয়ে দেয়। একদম, মানে এই শেষ প্রশ্ন। প্রসঙ্গে শেষ প্রশ্ন, তাহলে এই যে আড্ডা মারা বাঙালির, সেটা কি ভালো? মানে আমি এটা বলবো সত্যজিৎ রায়ের কথায়, যে বা আগন্তুকের ভাষায়, যদি আড্ডাটা গ্রিসের আড্ডা হয় তাহলে সত্যি ভালো, কিন্তু আড্ডাটা যদি পরনিন্দা, পরচর্চা বা কেবলমাত্র নেগেটিভ আলোচনা হয়, সেটা কখনোই ভালো নয়। খুব ছোট করে একটা টেক হোম মেসেজ, কয়েক সেকেন্ডে। একটাই কথা বলবো, 1971 আনন্দ হয়েছিল। আনন্দের লিম্ফোসার্কোমা অফ ইন্টেস্টিন হয়েছিল, তখন চিকিৎসা ছিল না, সেই জন্য মৃত্যুর মধ্যে দিয়ে জীবনের জয়গান গাওয়া হয়েছিল। আজকে আনন্দের এই রোগ হলে সম্পূর্ণ সুস্থ হয়ে যেতেন, কারণ লিম্ফোমার টার্গেটেড এবং ইমিউনোথেরাপি দুটোই আছে। ধন্যবাদ।